আমি একটু অলরেডি স্টার্টেড। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। ওকে ওকে ভাই, প্লিজ প্লিজ কন্টিনিউ। ওকে, সবাইকে স্বাগতম। আমি সাব্বির, এই পুরো কোর্স জুড়ে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আমার সাথে এখানে ডাটা সলিউশনের সিইও সাকিব আছেন, আমাদের কোঅর্ডিনেটর যারা আপনাদের পুরো কোর্সে সাপোর্টে থাকবেন মাহিয়ান আছেন, এবং অলরেডি পরিচিত রায়হানের সাথে, রায়হান আপনাদের মেসেজ দেখবেন, রায়হানও থাকবেন। আপনারা এই পুরো কোর্স জুড়েই পুরো সময় আমাদের রিচ করতে পারবেন। আরো যদি আমার সম্বন্ধে বলে নেই যে ওকে, লেটস প্রেজেন্ট দ্য স্ক্রিন। আপনারা আমার স্ক্রিন দেখতে পেলে জানাবেন একটু কাইন্ডলি। আচ্ছা, ওকে, দেখেন আমরা এখানে সব ফর্মাল কথাবার্তা বলবো না। এর বাইরে আপনাদের যত কোয়েশ্চেন আছে অ্যাড্রেস করার চেষ্টা করব। এক সেশনে যদি না হয়, আমি আপনাদের প্রথম দিকেই বলে দিই, আপনাদের যখন আমি ইভেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রেখেছি, আর ফেসবুকে অথবা এ করতে পারেন, মেসেঞ্জারে, যেটাতেই হয় আপনার সুবিধা কনভেনিয়েন্ট, আপনারা আমাকে যে কোনো সময় রিচ করতে পারবেন। হ্যাঁ, এক একজনের তো ব্যস্ততা থাকে এক এক সময়। আমি মাল্টিপল ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করি, একই সাথে দেখা যায় প্রত্যেকদিনে 2-3টা মিটিং থাকে, ওদেরগুলোতে কাজ করি। আবার আপনাদের জন্য ক্লাসের লেকচার বানাতে হবে, এগুলো সবকিছু হয়তোবা সবসময় সাথে সাথে হয়তো রেসপন্স সবসময় করতে নাও পারি, কিন্তু আমি যখন অ্যাভেলেবল থাকি এবং আমার মোবাইলটা সবসময় কাছেই থাকে, চেষ্টা করি বা করবো আমি সবসময় রেসপন্স। আমি এর আগেও আমি পার্সোনালি প্রায় 100 জনের একটা বেচ আমি কন্টিনিউ করেছি, প্রায় 9 মাস, 9 মাসের বুট ক্যাম্প ছিল। এবং সেখানেও কিন্তু বিভিন্ন প্রফেশনের ছিল, এবং অনেকে ইন্টারমিডিয়েট যা কমপ্লিট করেছে এরকম স্টুডেন্টও আছে, আবার অনেকে বাইরে পিএইচডি করতেছেন, এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন প্রফেশনাল। আমাদের ওই রকম কোনো সমস্যা হয় নাই। হয়তো শুরুর দিকে কমিউনিকেশনটা বিল্ড আপ হতে বা কমফোর্ট জোনটা তৈরি হতে আমার দিক থেকেও আমি কিন্তু নার্ভাস, হ্যাঁ, কিভাবে শুরু করব। ইভেন আমি একটু সময় নিয়ে চিন্তা করে আপনাদের জন্য কি করা, সকাল থেকে আমি নোটস নিয়ে এটা তৈরি করেছি, এখানে কি কি কথা বলবো বা সামথিং। তো এই জিনিসটা একটা পর্যায়ে থাকবে না, আমরা কমফোর্টেবল থাকবো সবাই। দেখা যাবে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারছেন, আমিও। এবং এটা যদি না হয়, কমফোর্ট জোন তৈরি না হয়, এবং এটাকে যদি একটা কমিউনিটি হিসেবে না দেখেন, আপনারা তো ইউনিভার্সিটিতে যখন পড়েছেন যে যার ইউনিভার্সিটিতে একটা কমিউনিটি ছিল, তো ওইখানেও দেখা যায় কোরাম কোরাম হয়, ছোট ছোট কোরাম হয়, এরা একসাথে গ্রুপ স্টাডি করে, ওরা একসাথে আড্ডা দেয়, এরকম। তো এটাকে আপনাদের একটা কোরাম ভাবতে পারেন। একদিনে হবে না, কিন্তু ইভেনচুয়ালি এটাকে, কারণ আপনারা একসাথে যদি সবাই ভালো করেন তাহলেও কিন্তু অনেক, মানে যে লেভেলের জব তৈরি হবে মার্কেটে বা প্রতি বছরই তৈরি হচ্ছে একটা জিনিস, 10 মিনিট স্কুল, ব্র্যাক ব্যাংক বলেন, অপটিমাইজলি বাংলাদেশে অফিস করেছে, এরা প্রতিদিনই জব। অপটিমাইজলি 1 মাসে, গত অক্টোবর মাসে শুধু ওরা 3টা ডেটা অ্যানালিস্ট পজিশনের জন্য রিক্রুটমেন্ট, এবং অপটিমাইজের স্যালারি হয় মিনিমাম 1.5 লাখ, 1,20,000 থেকে 1.5 লাখের মধ্যে। সো জব তৈরি হচ্ছে এবং তৈরি হবে। হ্যাঁ, সো ব্যাপারটা হলো আমরা রেডি হতে পারি কিনা ওইভাবে। কারোর জন্য আগে আসবে সুযোগটা, কারোর জন্য পরে আসবে, এবং অল্টারনেটিভ ওয়েও যেন আমরা যেন ওইটা আনলিমিটেড টাইম বসে না থাকতে পাই, সেই জন্য আমি আপনাদের গাইড করব যে জব তো হয়তোবা অনেকের পরিচিত মানুষ থাকে, হ্যাঁ, সেটা ডাক দিয়ে অনেক সময় অনেককে নিয়ে নেয়, তো ওই রকম অনেকের আগে হয়ে যাবে, অনেকের দেখা যাবে কারো পোর্টফোলিওটা কারো আগে চোখে পড়ছে, তো তার হয়ে গেল। এরকম অনেকের সুযোগ আগে আসবে পরে আসবে, কিন্তু ইন দা মিন টাইম যেন ওইটা ব্যাকআপ করতে পারেন, আপনি আপনার নিজেকে চালাতে পারেন। অথবা অনেকের এক্সপিরিয়েন্স নাই, ফ্রিল্যান্স কাজের প্রজেক্ট কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যায়। সো আপনারা এটা যেন করতে পারেন। আমি ফ্রিল্যান্সিং এর ট্রেনিংও আমি দিব, আমি যেহেতু কাজ করি। ইভেন কোর্স শেষ হলে আপনাদের মাঝে যারা রেডি থাকবেন তাদেরকে ইনভলভ করার চেষ্টা করব। ইভেন আমার যে বেচ শেষ করলাম 2 দিন হলো, 3 দিন হয়েছে অ্যাকচুয়ালি, তাদেরকে নিয়ে কিন্তু, তাদের মধ্যে বেস্ট 5 জনকে নিয়ে কিন্তু আমি আরেকটা টিম করছি। আমার একটা টিম আছে অলরেডি, তাদেরকে নিয়ে আরেকটা টিম করছি। আমরা কম্বাইনলি একটা ওয়েবসাইট খুলে আমরা হলো আপওয়ার্কে কাজ করবো জানুয়ারি থেকে। আমরা তো সেম ভাবে আপনাদের সাথেও হবে, কিন্তু আমাদের আগে মেইন বিষয় হলো নিজেদের প্রস্তুত থাকতে হবে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো,
যে আপনারা যখন বিভিন্ন জব সার্কুলার দেখেন এখনকার সময় ভালো কোম্পানিগুলার, এই যে অপটিমাইজলির কথা বললাম, বা এখন 10 মিনিট স্কুলে মনে হয় বিআই অ্যানালিস্টের পজিশনে রিক্রুট করতেছে, দারাজের পজিশন গুলো দেখেন ডাটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, চাল ডালে আছে, ওদের রিক্রুটমেন্ট সবসময় জব ডেসক্রিপশনটা চেক করবেন। ওই জব ডেসক্রিপশনে আপনি সবসময় নিজেকে চিন্তা করবেন আমি কি রেডি কিনা, আমাকে যদি রিক্রুট করে ফেললো মনে করলাম আমি কি এই কাজগুলা করতে পারবো কিনা। কারণ কাজ না জেনে কিন্তু জয়েন করলেও ইন্টার্ন পজিশনে জয়েন করলে কোনো সমস্যা হয় না তেমন, কারণ একজনের আন্ডারে শিখে। কিন্তু আপনি যদি রেডি না জয়েন করেন সিনিয়র পজিশনে বা মিড লেভেল পর্যন্ত, আপনি কিন্তু সাফার করবেন, অনেকে সাফোকেট ফিল করতে পারে না, বের হয়ে আসে, কারণ সে তো রেডি না। আমরা যেন এরকম রেডি থাকি, যেন কেউ ডাক দিলে বা কোনো অপরচুনিটি আসলে আমরা অ্যাপ্লাই করার মতো সাহস জোগাড় করতে পারি। তো এই প্রোগ্রামের শেষে আমি এটা বলতে পারি আপনাদের এই জিনিসটা হয়ে যাবে, এবং ফ্রিল্যান্সিং এর যে নলেজ কিভাবে করবেন, ক্লায়েন্ট ডিলিং করবেন, অ্যাকাউন্ট খুলবেন, কোন জিনিসটা আপনাকে রিক্রুটারদের নজরে আনতে হেল্প করবে বা ক্লায়েন্টদের, সবগুলোই আমি কভার করব। বাকিটা চেষ্টা নির্ভর করবে আপনাদের চেষ্টা। এই 6 মাস দেখেন, 6 মাস কিন্তু খুব বেশি না, এবং 6 মাসেরও জাস্ট 2 দিন কিন্তু মোস্ট। হ্যাঁ, ওকে, আমি কোয়েশ্চেন নিব 15 মিনিট পরে পরে নিব। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি কিছু জিনিস বলে নিই। তো সেটিং আপ দ্য এক্সপেকটেশন, আমার প্রথমেই আজকে মনে হলো সকালে যখন একটু চিন্তা করলাম কি বিষয়ে কথা বলবো, প্রথমেই মনে হলো আমাদের একটা এক্সপেকটেশন ছিল আপনারা কতজন জয়েন করবেন বা সামথিং, যখন দেখলাম এর থেকেও আমরা বেশি রেসপন্স পেয়েছি, তখন আমার মনে হলো যে আপনাদের তো এমনি তো আপনারা চিন্তা করেন এক একজনের এক্সপেকটেশন তো এক এক রকম, এক একজনের কেরিয়ার গোল তো এক এক রকম। আমি এখানে অনেকে দেখেছি যে অনেকে যে ব্যাংকে কাজ করেছেন বা অন্যান্য সেক্টরে কাজ করেছেন, কেউ আছেন যে পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান সেকেন্ড সোর্স অফ ইনকাম হিসেবে, কারণ আমাদের দেশে যে ইনফ্লেশন বা সামথিং, সেকেন্ড সোর্স অফ ইনকাম হেল্পস আ লট। আরেকটা হলো যে না, জব সুইচ করে এই ফিল্ডটাতে আসতে চান, অনেকে হয়তো বা এই ফিল্ডের প্রসপেক্ট দেখে অথবা কারেন্ট জবে অনেকে সন্তুষ্ট না, অথবা কোনো কারণ সুইচ করতে চাচ্ছি। উনাদের এক ধরনের এক্সপেকটেশন, যেটা আমি সেকেন্ড বিষয়টা নিয়ে বলবো। অনেকের ইচ্ছা আছে যে অলরেডি তারা জবে আছেন এবং ওই জবে থেকেই আমি আরো কোম্পানিতে ভ্যালু অ্যাড করব, আমার যেন প্রমোশনই হয় বা আমি যেন আমার কাজ কমফোর্টেবলি করতে পারি, আমি এক্সেলের স্কিল আরো বাড়াবো, আমি পাওয়ার বিআই দিয়ে কিভাবে আমার কাজ অটোমেট করতে পারি, ড্যাশবোর্ড বানাতে পারি, যে কাজগুলা করতে আমার প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা লাগে, এই কাজগুলা কিভাবে আমি অটোমেট করে ফেলতে পারি, একবার কষ্ট করে বানাবো, যেটা আমার পুরো সারা মাস আমাকে সারা বছর আমাকে হেল্প। আমি আমার প্রফেশনাল লাইফে আমি এই ধরনের কিছু কাজ করেছি, যেটা সুফল আমি তো পেয়েছিলামই। আমি যেই কোম্পানিকে করে দিয়েছিলাম দুয়ার সার্ভিসেস লিমিটেড বা সেলেস্কোপ, তারা অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দেখে, বা আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, তারা এটা সুফল এখনো পাচ্ছে। আমি সেই 2021-22 এটা করে দিয়ে আসছি। সো আমি এখনো যে আমার ক্লায়েন্টদের জন্য কাজ করি, বেশিরভাগ সময় অটোমেশনের কাজ করি, এবং রিসার্চের কাজ করলেও ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড বানানো, হ্যাঁ, বা বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে ডেটাটা যেন অটোমেটিক ক্লিন হয়, একজন যেন ক্লিক করে করে করতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ডিং আর দিয়ে শাইনি দিয়ে কাজ করে নিয়ে। সো সেম জিনিস, আপনার যদি টাকা থাকে, ক্লায়েন্টের টাকা থাকে, তাহলে পাওয়ার বিআই আরো ইজিলি করা যায়, খুব ইজিলি করা যায়। আমরা এগুলো দেখব রিয়েল লাইফ প্রজেক্টের আলোকে, আমি আমার কিছু কাজ শেয়ার করব, কারণ কাজ শেয়ার করলে কেস স্টাডি নিয়ে কথা বললে কি হয়, রিকোয়ারমেন্ট গুলা কিরকম থাকে, চ্যালেঞ্জ গুলা কি কি ছিল, এই ধরনের অনেক কিছু সম্বন্ধে জানা যায়। আচ্ছা, তো স্কিল ডেভেলপমেন্ট আরেকটা বিষয় ছিল যে অনেকে যেটা বললাম ফ্রিল্যান্স ডাটা অ্যানালিস্ট হিসেবে করতে চাই, ওটা অলরেডি বললাম। আবার অনেকে জব খুঁজবে, অনার্সে আছেন বা মাস্টার্সে আছেন, শেষ করবেন তারপরে জব করবেন, অথবা অনেকে আমার আগের ব্যাচে যেটা ছিল প্রায় 5 জন হায়ার স্টাডির জন্য যায় রিসেন্টলি এই লাস্ট সেপ্টেম্বরের সেশনে। তো তাদের বেশিরভাগই হলো ডেটা সায়েন্সে এবং বিগ ডাটা অ্যানালিটিক্সে, ইউকে এবং জার্মানিতে মাস্টার্স দিয়েছে, আর ইউএসএ তো একজন গিয়েছে। তো তাদের ব্যাপারটা ছিল ওখানে গিয়ে তো যে সিলেবাস আগে থেকে একটু প্রস্তুতি হয়ে গেল, কিছুটা আর শিখে গেল, কিছুটা পাইথন দিয়ে মেশিন লার্নিং শিখে গেল, এসকিউএল শিখে গেল। সো আমি অ্যাটলিস্ট বলতে পারি আপনারা যদি মনোযোগ দেন জাস্ট সপ্তাহে 2 দিন, আমি কিন্তু 2 দিন, আমি কিন্তু সারা সপ্তাহ বলি নাই, জাস্ট 2 দিন, ইভেন আমি যে অ্যাসাইনমেন্ট বা ইয়ে দিব সেটাও, আমার ক্লাস তো 9:30, আপনারা নিশ্চিত থাকেন আপনাদের ক্লাসের জন্য আপনাদের যত ঘন্টা পরিশ্রম করতে হবে আমি তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করবো। আমি লেকচার বানাই ওই দিন সারাদিন, আমি শুক্রবার শনিবার ক্লাস না, ওই 2 দিন আমি ফুললি এঙ্গেজ থাকবো যে আপনাদের লেকচার বানানোর জন্য বা একটা প্রজেক্ট বানানোর জন্য। তো আপনারা জাস্ট ওই দিন জাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা করে যদি এক্সট্রা দেন ক্লাস বাদে,
মোর দেন এনাফ। আপনাদের এটা বলতে পারি এসকিউএল রিলেটেড কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস প্রজেক্টে কোথাও আটকেবেন না কাজ করতে গিয়ে, যারা ডেটাবেজে কাজ করতে হয়। আমি বলতে পারি পাওয়ার বিআই দিয়ে বেসিক ইন্টারমিডিয়েট পর্যন্ত ড্যাশবোর্ড বানানো, যেটা সেটা একটা আছে ডেটা ওয়্যার হাউসের সাথে কানেক্ট করে কাজ করা, ওইটাও চেষ্টা করব কানেক্ট করা যেন একদম টপ লেভেলের যে কোনো কাজও যেন করতে পারেন। ওটাতে কিছু চ্যালেঞ্জ আছে, ওটার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে। তো প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি ম্যানেজ করা যায়, বা আপনারা আসলে প্র্যাকটিস করতে পারবেন না ওই প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া, আমরা একটা প্রো লাইসেন্স দিতে পারি 60 দিনের ফ্রি ট্রায়াল, ওইটা দিয়ে আমরা অনেক কিছু করব, যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করব যখন করবেন তখন ওইটা দিয়ে বেশিরভাগ কাজ করবেন। এই কাজ শেখা, এক্সেল দিয়ে ড্যাশবোর্ড থেকে শুরু করে যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস শেখা, এই জায়গাটায় আপনাদের কোনো জায়গায় আটকেবেন না, এটা আমি বলতে পারি। আমি দেশের কোম্পানিতে 2-2.5 বছর কাজ করেছি, দেশের বাইরের একটা কোম্পানিতে 1 বছর 1 মাসের মতো কাজ করেছি। সো আমি লোকাল মার্কেটের কোন কোন স্কিল ডিমান্ড করে এটাও জানি, বাইরের ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করেছি, তারা কোন ধরনের স্কিল চায়, কিভাবে তাদের আপনাদের কি monday.com, জিরা এগুলোর সাথে পরিচয় আছে কারো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল? জি আছে। ওকে, তাহলে তো জানেন যে এগুলা হলো অ্যাজাইল ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন ফ্রেমওয়ার্কে, তো আমি এগুলো শেখাবো, ওইগুলা নিয়ে কথা বলবো এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, ইফাত আপনার মনে হয় কোশ্চেন ছিল, আমি জাস্ট 1 মিনিট শেষ করে এই টপিকটা শেষ করে আমি বলছি। তো এই ধরনের বাইরের দেশগুলোতে যেটা হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য মেনটেন করা, আমাদের দেশে জিরা মেনটেন করা হয়, কিন্তু এই যে monday.com বা এগুলো আমাদের কি করতো, মার্কেটিং টিম টিকেট করে দিয়ে দিত, তাদের এই রিপোর্টটা লাগবে, অ্যানালাইসিসটা লাগবে স্ক্রিন থেকে, অথবা ট্যাবলো ড্যাশবোর্ডে, পাওয়ার বিআই ড্যাশবোর্ডে। আমরা এটা করতাম বা প্রগ্রেস কতটুকু এটা মার্ক করে রাখতাম, এটা শো করা যায়। তো এই ধরনের কালচারটা কি, কালচারটা সম্বন্ধে জানাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনি না হলে গিয়ে হঠাৎ করে অথই পানিতে পড়ার মতো অবস্থা। আমি 4-5 বছর কাজ করে আমি যখন বাইরের কোম্পানিতে জয়েন করি, যেটাতে আমার প্রথম কাজই ছিল ফার্স্ট মাসেই আমেরিকান একটা কোম্পানি স্প্রিং, ওদের তখন, এবং যে লোকটা ছিল কোঅর্ডিনেট করতো ওদের টিম লিড, সে হলো আবার ইউরোপিয়ান, তার কথা বোঝা খুব কঠিন ছিল, পাবলো নামের একজন, মানে কথা স্পষ্ট ছিল। তো সাথে কাজ করাটা খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু তার সাথে আমরা 2 মাস পরে টিউনড হয়ে গিয়েছি। কোন প্র্যাকটিস গুলা বা কিভাবে চিন্তা করলে এই জিনিসগুলো আপনাদের ইজি হবে, কোনগুলা বেস্ট প্র্যাকটিস, আমি ইনশাল্লাহ সবগুলো আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা আমি শেষ করি, তারপরে আমি কোয়েশ্চেন নিচ্ছি যারা হ্যান্ড রেজ করেছিলেন। এখন আমি এক্সপেকটেশনের কথা যেটা বলছিলাম, যে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যারা চিন্তা, হায়ার স্টাডি নিয়ে যারা চিন্তা, তারা ডেফিনেটলি বেনিফিটেড হবেন। যারা জব খুঁজতেছেন তারা, আমার দিক থেকে 100% চেষ্টা থাকবে আপনারা, মানে আমাদের লোকাল মার্কেট এবং বাইরের মার্কেটে যে ধরনের স্কিল চাই, মানে রিকোয়ারমেন্টে বা জব ডেসক্রিপশন, ওইগুলা করতে পারবেন, এইভাবেই আমি আপনাদের রেডি করে বের দেব। হ্যাঁ, যারা মানে নিজেরাও আমার সাথে সাথে চেষ্টা করবেন। সো এটা বাকিটা হলো অপরচুনিটির উপরে, আগে পরে, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই করার ব্যাপার আছে, ইন্টারভিউ স্কিল, যদি ওইগুলো নিয়ে আমি কাজ করবো, ইন্টারভিউ কি কি আসে। 80% ইন্টারভিউ বাংলাদেশের ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিটিক্স এর ইন্টারভিউ একই টাইপের, যেই টাইপের কোয়েশ্চেন আসে আমি ওইগুলো বলে দিতে পারি। আচ্ছা, তারপর আসে হলো, আচ্ছা যেটা বলছিলাম লাস্টে, ফ্রিল্যান্স ক্যারিয়ার। কিন্তু যারা ফ্রিল্যান্স ক্যারিয়ারে যাবেন, ফ্রিল্যান্সিং এ যাবেন, তাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এক্সট্রা এফোর্ট দিতে হবে কেন? আপনি যখন কোনো জব করবেন, জবে ঢুকবেন, আপনি কিন্তু আরেকজনের আন্ডারে কাজ করবেন, তখন কিন্তু আপনার হেল্পিং হ্যান্ড আছে। আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করবেন এবং সিঙ্গেল হ্যান্ডেডলি করবেন, টিম হিসেবে না, বেশিরভাগ সময় যেটা সিঙ্গেল হ্যান্ডেডলি করে, তখন কিন্তু রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং, তারপরে কাজ করা, কাজ বুঝাই দেওয়া খুবই টাফ একটা কাজ। অনেক কাজ আসে ছোট ছোট সহজ প্রজেক্ট, কিন্তু ছোট কাজের সহজ প্রজেক্ট, আমি রেড মার্ক করে এটাই বললাম, সহজ কাজ তো অনেকেই করতে পারে, কম্পিটিশন বেশি, কঠিন কাজে কম্পিটিশন কম। যেমন আমরা শাইনি দিয়ে ড্যাশবোর্ড বানাই, মানে আমি, আমার টিম যেটা আছে, আমার ইউনিভার্সিটির কিছু ছোট ভাই আছে, এটার কাজ অসংখ্য আসে, আমরা চেষ্টাও করি না, আমরা কাজ এখন ডিক্লাইন করি, আমাদের হাতে এনাফই হয়। কিন্তু আমি যে আরো 2জনকে অ্যাড করবো যারা এটা করে দিতে পারবে, আমাকে হেল্প করবে, আমরা কিন্তু ইকুয়ালি প্রফিট শেয়ার করি, তো হিউজ অ্যামাউন্টও আসে। তো সেই মানুষটা নেই, মানুষের সংখ্যা কম। ইভেন আমি যখন ফাইবারে গিগ করি, আমি 3 দিনের মাথায় কাজ পাই, হ্যাঁ, $600 একটা কাজ পাই। সেটা বেশি দিন না, গত বছর ফাইবারে আমি কাজ করা শুরু করি গত বছর থেকে। তো এই যে বিষয়গুলো কেন পাই, কারণ ওইটার গিগই কম। গিগ বলতে যে আপনার পোর্টফোলিওর মতো আর কি, ফাইবারে এরকম বিভিন্ন, আপনি যে সার্ভিসটা সেল করবেন ওটার একটা সার্ভিসের একটা ডেসক্রিপশন দিতে হয়, ছবি টবি এগুলো সহ, তো এটার গিগ বলো। তো আমাদের ফাইবারে যে গিগ ছিল,
কিন্তু আপনি যদি পাওয়ার বিআই যান দেখবেন হাজার হাজার লাখ লাখ, কারণ বেসিক লেভেলের কাজ তো অনেকেই করে রাখে, অনেকেই শিখছে। এখানেও যে গুড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস কোনগুলো এগুলো আমি দেখাবো, রিয়েল লাইফ প্রজেক্টে কোন জায়গাগুলোতে আটকে যাবে। সিএসভি ফাইল নিয়ে সবাই কাজ করতে পারবে, ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে কি ধরনের প্রবলেমে ফেস করবেন আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদের কিন্তু এই জায়গায় বললাম আপনাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে। এক্সট্রা এফোর্ট আমি বলে দিব কোন জায়গাটাই দিবেন, কিন্তু আপনাদের দিতে হবে, না হলে ফ্রিল্যান্সার হিসেবে এটা করাটা শুরু করতে পারবেন কিন্তু আটকে যাবেন বেশিরভাগ প্রজেক্ট। আর একটা যদি নেগেটিভ রিভিউ পান তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যায়। লোকাল মার্কেটে হলে সমস্যা নাই, বারবার ক্লায়েন্টের সাথে কথা বললেন যে ভাই এটা কিভাবে করবো, এটা কি এটা এইভাবে চাচ্ছেন না ওটা হলো, এই সুযোগটা কিন্তু ওইভাবে খুব কম থাকে। ক্লায়েন্টের কাছ থেকে একবারই কাজ বুঝে নিতে হয়, আর একবার ড্রাফট দিতে হয়, আর একবার ফাইনাল সাবমিশন। আচ্ছা, এনিওয়ে আমরা নেক্সট সাইডে মুভ করার আগে কিছু কোয়েশ্চেন নেই। হ্যাঁ প্লিজ, আপনাদের যাদের কোয়েশ্চেন ছিল, বিলাস আগে কোয়েশ্চেন করেছিলেন, বিলাস প্লিজ। আহমেদ বিলাস ভাই, না জানি না এখানে কি এক্স্যাক্টলি আমার কোয়েশ্চেন না, আপনি যে জিরা সম্পর্কে বলছিলেন যে জিরাতে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, আমি এই জন্য বলছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা বাকিদের কারো কি কোনো কোয়েশ্চেন অলরেডি অ্যারাইজ হয়েছে, চাইলে বলতে পারেন, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা জি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আমাদের গুগল মিটে মোটামুটি 83 জন হচ্ছে আছে, তো আমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কি এরকমই থাকবে 80 জন মতোই, 70-80 জন? 80 না, ব্যাচে হলো 100 কিছু বেশি হয়ে গেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম 80 থেকে 100, হ্যাঁ, এবং আমরা চেয়েছিলাম যে দুটা ব্যাচ করতে। হ্যাঁ, দুইটা ব্যাচ করলে জি এতজন স্টুডেন্ট থাকলে কি আসলে কোয়ালিটি কোর্স হবে কিনা, এটা একটু কঠিন হয়ে যাবে না? আচ্ছা, আপনারা 1 মাস কন্টিনিউ করে দেখেন, আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়ালিটি বিষয় নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, আমরা ওটা মানে আমরা ডিফারেন্ট নিব। কারণ আমি এর আগে আমি চালিয়েছি, তো আমি দেখাতে পারবো, আমি দেখাবো কিছুক্ষণ পরে আমার গুগল ক্লাসরুম বা আমি কিভাবে অর্গানাইজ করে নিয়েছি। আমি কিন্তু একা চালিয়েছি, এখন তো আমি একটা প্রতিষ্ঠানের সাথে নিচ্ছি, ডেটা সলিউশন, ওরা অনেকদিন যাবত এটা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে। কিন্তু আমি কিন্তু একদম বিগিনার হিসেবে আমি একা একটা কোর্স চালাই গত ফেব্রুয়ারি থেকে এই জাস্ট 3 দিন আগে শেষ হলো, 9 মাসে। ওখানে কিন্তু বিভিন্ন সময়ে রোলিং বেস ছিল, তো 139 জনের মতো এনরোল করেছিল, কিন্তু সবসময় হয়তো সবাই ছিল না, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু 80 জনের মতো ছিল সবসময়। সো এটাতে কিন্তু প্রবলেম হয় না, কিন্তু তারপরে আমরা এটা নিয়ে কথা বলেছি। এখন আমরা যদি দুইটা সেকশনে ভাগ করে দিতাম, আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু যারাই পরে এনরোল হয়েছে কেউই আসলে সেকেন্ড বেঁচে যেতে চায় না, এটা একটা প্রবলেম। তবে এটা বলতে পারি আপনাদের নতুন এনরোলমেন্ট কাউকে নেওয়া হচ্ছে না, তো এটা অফ করে রাখা অলরেডি। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে ডিসেম্বরে আরেকটা ব্যাচ করবো, ওটার দরকারই হয় নাই, আগেই সবাই চলে আসছে এবং কেউই সেকেন্ড বেঁচে যেতে চায় না, এটা একটা বিষয়। সেকেন্ড ব্যাচটা করলে অন্য একটা দিনে করতে হবে, তো শুক্র শনিবার বলে করা। আবার টাইমিং নিয়ে আমরা করতে পারি 8টা থেকে 9:30, সরি 8টা না 8:30 থেকে 10টা, আবার 10:15 থেকে 12:15, ওইটাও করা যায়। কিন্তু ওইটা তো আবার অবজেকশন কারো না কারো থাকবে। আমি বলবো যে আমরা অবজারভেশন করি, 1 মাস দেখেন, যদি কারো কোনো প্রবলেম হয়। এবং আমি কিন্তু প্রত্যেকটা সেশনে, এটা কিন্তু কথা ছিল না, 30 মিনিট কিন্তু এক্সট্রা কোয়েশ্চেনিং এন্ড আনসারিং সেশন রেখেছি। এমনিতে 1.5 ঘন্টার সেশন ছিল, আপনারা তো আগে লেখা ছিল 9:30 থেকে 11টা, এটা দেখবেন যে 11:30 পর্যন্ত। আমি এখন কিছুক্ষণ পরে দেখাবো স্লাইড। কেন লাস্টের 30 মিনিট হলো যে শেষের 30 মিনিট হলো শুধু কোয়েশ্চেন নেওয়ার জন্য এবং আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আগে যেটা বললাম, আগে আমার বেঁচে আমি একা সবকিছু সবাইকে সাপোর্ট দিয়েছি, এখানে আরো 3 জন থাকবে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে যদি যখন কোনো কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হয়, আমরা অবশ্যই ডিফারেন্ট সলিউশনে যাব, ভাগ করে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম সাব্বির ভাই, আমার কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা ভাই, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা তো ডেটা অ্যানালাইসিস ডেফিনেটলি শিখবো, অ্যাডভান্স অনেক টার্মস এন্ড টার্মিনোলজি গুলো আইডিয়া হবে আমাদের। তো আমরা আসলে ডিসিশন মেকিং বা ইন্টারপ্রিটেশনের উপর কতটুকু জোর দিব এই কোর্সটাতে, এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। মেইন ফোকাসই থাকবে এটাতে ভাই। আচ্ছা, ডিসিশন মেকিং and how to interpret and present your work in a professional manner. আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেলাম। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখাচ্ছিলেন যে রিমোট জবস এর একটা অপশন আছে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার অফার করে এরকম কোনো রিমোট জব ডেটা অ্যানালিস্ট হিসেবে করা যায় কিনা দেশে বসে, দেশের বাইরের কোম্পানিতে?
ফ্লেক্সিবলি আওয়ার এটা খুব রেয়ার হবে। কেন বললাম, কারণ ইউজুয়ালি নর্মালি প্রতিটা ডেটা টিম যেটা হয় তাদের একটা বা যে টিমকে রিপোর্ট করতে হয় তাদের সাথে, যেমন আমার কাজ হতো, যেমন স্প্রিং এর সাথে যখন কাজ করেছি আমি বলি যে মার্কেটিং টিমের সাথে আমাদের কাজ রেগুলার। তারা বিভিন্ন নতুন ক্যাম্পেইন নিয়ে আসবে, প্রোডাক্ট লঞ্চ করবে। তো আগে বেসড অন প্রিভিয়াস পারফরমেন্স কোন ক্যাম্পেইনটা লঞ্চ হওয়ার চান্স কেমন বেশি, বা গত এক সপ্তাহ যাবত আমার রেভিনিউ কোন জায়গায় ডিক্লাইন হচ্ছে, কোনগুলো আমাকে বেশি প্রফিট দিচ্ছে, এগুলো একটা রিপোর্ট রেডি করে তাদের সাথে আমাদের বসতে হতো। বা ইন দ্য ডে ওই সময়ও আমাদের দেখা যেত হলো তারা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসতো, ওই রিকোয়ারমেন্ট গুলো আমাদের মাঝে মাঝে ফুলফিল করতে হবে। সো ডেটা সায়েন্টিস্ট পজিশনের জন্য তাও হয়তো বা পসিবল, কারণ ওই কাজগুলো হয় অনেকটা লং টার্ম ব্যাপী, একটা প্ল্যানিং এর পরে এক্সিকিউশন, এই ধরনের মেশিন লার্নিং একটা প্রজেক্ট বা সামথিং। ডেটা অ্যানালিটিক্স এর যে কাজগুলা অ্যাড হক অ্যানালাইসিস অনেক সময় দরকার না, ইনস্ট্যান্ট আমার একটা অ্যানালাইসিস লাগবে এই ধরনের। আমার ফ্লেক্সিবল আওয়ার প্রোভাইড করে আমার এক্সপিরিয়েন্সে জানান, আমি জানি না, থাকতে পারে, কারণ পৃথিবীতে অনেক বড় অনেক কোম্পানি আছে। সো আই এম নট শিওর, ঠিক আছে, কিন্তু এটা হাইলি আনলাকি। আচ্ছা রসিদ ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে, যদি আমি গ্রুপে অলরেডি এটা জিজ্ঞেস করছিলাম আপনাকে। আসলে আমাদের কোর্সের মানে টাইটেলটা বলতে আমাদের ফোকাসটা হচ্ছে ধরেন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার একটা ব্যাপার আছে, আবার ডেটা ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপার আছে। সো ধরেন মূল ফোকাসটা যদি এরকম হতো আর কি, ধরেন একটা ব্যাচ জাস্ট ডেটা অ্যানালিস্ট হিসেবে তাদের কাজ করানো মানে শেখানো হবে, সেক্ষেত্রে কিন্তু পুরা ফোকাসটা কিন্তু এখানেই থাকতো। ধরেন কিছু ক্লাস যদি থাকে ডেটা ইঞ্জিনিয়ারিং এর উপর, যেখানে আমাদের বা ধরেন একজনের কোনো ইন্টারেস্ট নাই, তো সেক্ষেত্রে হচ্ছে ওই ক্লাসগুলো মানে করলে কি মানে কি বলে যে ফোকাসটা একটু ওইদিকে চলে যাচ্ছে না, বা আসলে এফিসিয়েন্সিটার ব্যাপার আর কি। যে ধরেন এটা কোর্সটা কি বেসিক্যালি ডেটা অ্যানালিস্ট হিসেবে মানে শেখানোর জন্য, ডেটা ইঞ্জিনিয়ারিং ক্লাস হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং না ফর শিওর। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের কোথাও মেনশন ছিল না। ডেটা অ্যানালিটিক্স এন্ড ডেটা সায়েন্স এই দুইটা কেন একসাথে, কেন কারণ আছে, কিন্তু আমি পয়েন্টটা বুঝতে পেরেছি। কিন্তু আমি যদি ডেটা অ্যানালিটিক্স এর সাথে ডেটা ইঞ্জিনিয়ারিং ম্যাচ করাতাম তাহলে কোশ্চেন ঠিকই ছিল, হ্যাঁ, কারণ দুইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ আলাদা একটা ফিল্ড এবং হাইলি ডিমান্ডিং একটা ফিল্ড, এবং ওইটার কাজগুলো অনেক কঠিন, ইটিএল প্রসেস, হ্যাঁ, আর অনেক কিছু এই ধরনের কাজ জানতাম। আমরা একটু এই মডিউলের কি কি আমরা কভার করবো এটা একটু দেখি, তারপরে আমি এই প্রশ্নটা, এই রিলেটেড অনেকেরই কোয়েশ্চেন আছে আমি জানি, আমি এটা ক্লিয়ার করব। সো আমরা প্রথমে এক্সেল দেখবো, অ্যাডভান্স এক্সেলের বেসিক ফাংশন থেকে শুরু করে পাওয়ার কোয়েরিতে ডেটা ক্লিনিং, মার্জিং, এগুলা সব, পিভট টেবিল থেকে শুরু করে অ্যাডভান্স পিভট টেবিলের যত ফাংশন আছে, এটা সব থেকে কাজের এক্সেলের ফাংশন হলো পিভট টেবিল। চার্টস এবং স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিসও কিভাবে এক্সেলে ইনস্ট্যান্টলি করে ফেলা যায়, কিছু কাজ, বেসিক লেভেলের কাজ সেইগুলা, এবং ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট করা, এটা দেখবে, এটা ইম্পর্টেন্ট, এটা আপনার প্রজেক্টেও অ্যাড করবে। সো তারপর মাইক্রোসফট পাওয়ার বিআই যে কাজগুলো আছে, ডেটা ক্লিনিং থেকে শুরু করে ডেটা মডেলিং, ট্যাক্স, রিপোর্টিং, ড্যাশবোর্ড এবং ডেপ্লয়মেন্টের কাজটাতেই সবাই পেইন খায়, এবং ফরম্যাটিং কিভাবে সাজাবেন এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমি ক্লিয়ার করবো খুব ভালোভাবে আমার এক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে। এবং এসকিউএল এমন একটা জিনিস যেটা ডেটা অ্যানালিস্টদের লাগে, ডেটা ইঞ্জিনিয়ারদের লাগে, ডেটা সায়েন্টিস্টদের সবার লাগে, এটা ছাড়া চলবেই না। সো এসকিউএল এর যেটা হলো, আমরা ডেটাবেজের ফান্ডামেন্টালস নিয়ে কথা বলবো এখানে, এবং মাইএসকিউএলও আছে যেটা হলো লোকালি আমরা ইনস্টল দিয়ে কাজ করতে পারি, আর স্নোফ্লেক হলো ক্লাউড বেসড একটা স্কেল, আমরা দুইটাই দেখবো, এবং একই জিনিস 98% কমান্ড একই রকম। স্নোফ্লেক হলো ক্লাউড বেসড, আর দিন দিন ক্লাউড বেসড কাজের ডিমান্ড বাড়তেছে, সো আমরা ওইটাই করব। ওইটা দিয়ে আমরা বেসিক লেভেলে একটা ডেটা ওয়্যার হাউস বানানো, বা ডেটা, এটা একটা ডেটা ইঞ্জিনিয়ারিং কিছু কাজের মাঝে পড়ে, কিন্তু নট নেসেসারিলি শুধু ডেটা ইঞ্জিনিয়াররা করে, ডেটা অ্যানালিস্টরাও এই কাজ করে, এবং এটা দিয়ে কিভাবে ডেটা অ্যানালাইসিস করা যায় এই কাজগুলো দেখবো। এবং এই টার্মগুলো আমি নিশ্চিত খুব কমই আপনারা শুনেছেন, কোহর্ট অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন,
এই অ্যাটলিস্ট এই দুইটার খুব ভ্যালু, মানে যে কোনো কোম্পানি তাদের কাস্টমার ডাটা প্রিজার্ভ করে এবং এই কাস্টমার ডাটা ইউজ করে আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন এই কাজগুলো দিয়ে খুব ভালো এবং এটা আমরা এসকিউএল দিয়ে আমরা দেখবো। তাছাড়া এটা পাওয়ার বিও দেখার চেষ্টা করি। সাবকোয়েরি, সিটি, উইন্ডো ফাংশন ডাটা অ্যানালিস্টদের, ডাটা সায়েন্টিস্টদের খুব কাজে লাগে। ভিউ এবং ম্যাটেরিয়ালাইজ ভিউ এর ডিফারেন্সটা লাগে হলো পাওয়ার বিআই যখন কাজ করবে এই রিলেটেড ইওর জন্য, তখন আমার এই রিলেটেড। তারপরে আসতেছে যে মেশিন লার্নিং। এখন বলতে পারেন আমি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চাই, আমার মেশিন লার্নিং দিয়ে কি হবে? প্রথমত ডাটা ইঞ্জিনিয়ারিং বলেন, ডাটা সায়েন্স বলেন, ডাটা অ্যানালিটিক্স বলেন, বিআই বলেন, সবগুলাই হলো ডাটা সায়েন্সের আন্ডারে পড়ে। ডাটা সায়েন্সের আন্ডারে আলাদা আলাদা সাব ব্রাঞ্চ হলো এগুলো সবগুলোই। তো দেখেন আপনাদের কনফিউশনটা নিয়ে এখানে কথা বলি। এখন যদি ডাটা অ্যানালিস্টের কাজ হতো, ডাটা অ্যানালিস্ট আবার দুই ধরনের হয়, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালিস্ট আর নর্মাল হলো যে এখনকার সময় ইন্ডাস্ট্রি লেভেলের জন্য ডাটা অ্যানালিস্ট। ইন্ডাস্ট্রির জন্য যে ডাটা অ্যানালিস্ট দরকার হয় এখানে বেশিরভাগই অ্যাড হক অ্যানালাইসিস, ড্যাশবোর্ড বানানো এই ধরনের কাজ হয়। সিকিউএল এ কুইরি, এসকিউএল এ কুইরি বা সিকিউএল কুইরি করে অ্যানালাইসিস, এক্সেল এ অ্যানালাইসিস করে। তো স্ট্যাটিস্টিক্যাল কাজগুলোর সময় পাইথন অথবা আর দিয়ে বিভিন্ন ধরনের রিগ্রেশন মডেলিং থেকে শুরু করে লজিস্টিক রিগ্রেশন এই ধরনের বিভিন্ন মডেলিং পর্যন্ত করতে। এবং সেম জিনিস এখনকার সময়ে যেটা মানে অনেক ক্যান্ডিডেট বের হচ্ছে, তো যখন মানুষ অ্যাপ্লাই করে তখন রিক্রুটারদের এক্সপেকটেশনও বাড়তেছে, অথবা খরচ কমানোর জন্য এটা নিয়ে লিঙ্কডইনে আপনারা অনেক আর্টিকেল পাবেন। হ্যাঁ, আমি 2022-এ এরকম অনেক আর্টিকেল, বিশেষ করে কোভিড এর পরে এখন আর এই রোলগুলোর ভিতরে খুব ন্যারো ডিফারেন্স। এখন একজনকে ডাটা অ্যানালিস্ট চাইলে, কারণ ডাটা সায়েন্টিস্টদের অনেক বেশি মানে পে করতে হয় দেখে, ডাটা অ্যানালিস্ট নিলে তাকে চায় সে যেন একটু মেশিন লার্নিং এর কাজও করতে পারে, যেন এই নলেজ যেন থাকে। তাকে দিয়ে অবশ্যই ডিপ লার্নিং বা ইওর কাজ করাবে না, এআই এর কাজ করাবে না, কিন্তু অ্যাটলিস্ট যেন মেশিন লার্নিং এর কাজ পর্যন্ত করতে পারে। আবার ডাটা সায়েন্টিস্ট যখন নিচ্ছে সে যেন একটু ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজও পায়, কারণ তার ডাটা সোর্স থেকে যেন সে ডাটা এক্সট্রাক্ট করে আনতে পারে, ক্লিন একটা মডেলের পাইপলাইন ডেভেলপ, অথবা অ্যাটলিস্ট ডাটা সায়েন্সের সাথে সে যেন ডেভঅপস বলে, ডেভেলপমেন্ট অপারেশন বা এখনকার সময়ে এমএলঅপস, এই দুইটা যেন জানে। একটা রুলের ভিতরে মাল্টিপল রিকোয়ারমেন্ট থাকে। সো এই জন্য হলো এই জিনিসটাকে কম্বাইন করা। আমি না হলে বলতে পারতাম শুধু ডাটা অ্যানালিটিক্স এর প্রোগ্রাম, কিন্তু আমি যখন এখানে মেশিন লার্নিং ইনক্লুড করছি তখন কিন্তু আর শুধু ডাটা অ্যানালিস্ট থাকতেছে না, এবং শুধু মেশিন লার্নিং এর জন্য না, আমি কোশ্চেন নিচ্ছি আর এই যে এসকিউএল এবং এসকিউএল এর যে ফান্ডামেন্টালস, এবং ইভেন আমি যে বি ডাটায় লাস্টে কাজ করলাম বা এখনো যে কাজ হচ্ছে ওখানে যে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট আছে, ও আমার কলিগ ইউনিভার্সিটির ছোট ভাই, সে কিন্তু গত 6 মাস যাবত কিন্তু মেইনলি কাজ করতেছে, সে মনে হয় একটা শুধু ক্লাস্টারিং নিয়ে কাজ করছে মেশিন লার্নিং বলতে গেলে। বাকি সবই কাজ কিন্তু একটা বড় আমাদের একটা ইউকের একটা প্রজেক্ট ছিল এনআরএস হেলথ কেয়ারে, তো তাদের পাওয়ার বিআই ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট এবং হলো ডেটা ওয়্যার হাউসটা বানানোতেই কাজ করতেছে। সে ইন্ডিয়া থেকে একজন, ইউকে থেকে একজন, আর এখন হলো আরো এখানে 2 জন অ্যাড হয়েছে, তো 5 জন মিলে এই কাজ করতেছে। এই কথা তো বলতে পারেন সে তো আগে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছে, সে কেন এই কাজ করতে হচ্ছে পাওয়ার বিআই। এখন যদি বলে আমি পাওয়ার বিআই কাজ করবো না, এটা ডেটা অ্যানালিস্টদের কাজ, এটা কি হবে? আপনি এরকম করতে পারবেন? এই কারণে এই বিষয়গুলা কিন্তু আমি এই কমন বিষয়গুলো আপনাদের লাগবে, এবং আমি পরের স্লাইডে গেলে দেখতে পারবেন যে হ্যাঁ রেকর্ডিং পাবেন। আচ্ছা, পরের স্লাইডে যদি যান তাহলে আমরা দেখব যে এটা কিন্তু শেষ না, এরপরে আমি গাইড করব ডিপ লার্ন যারা শিখতে চায় ওই জায়গাটায় যেটা বললেন আপনি, যে যার আগ্রহ নাই ফোকাসটা ছুটবে কিনা, তাদেরকে আমরা ফোর্স করব না। যাদের আগ্রহ, আমি জানি আমার ডেফিনেটলি কয়েকজন স্টুডেন্ট এখানে এনরোল করেছে বা এর বাইরেও কয়েকজন আছে যারা আরো দূর যেতে চায়, তো বা ডাটা সায়েন্টিস্ট হিসেবে ফ্লোরিশ করতে চায়, তো তাদেরকে আমি আলাদাভাবে এমএল অপস এবং ডিপ লার্নিং এই জিনিসগুলো আমি শেখাবো বা গাইড করবো, নো এসকিউএল শেখাবো। আমি এত কিছু এখানে আনি নাই কেন, কারণ আপনি 80% কোম্পানিতে শুধু এই জিনিসগুলো জানলেই আপনি কাজ করতে পারবেন ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট হিসেবে দুইটাই। বাকি 20% যারা একদম নিশ লেভেলের কাজ চায়, ডাটা সায়েন্টিস্ট হিসেবে চাচ্ছে অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে, তখন আপনাকে চাইবে যে ওকে তুমি এগুলা পারো, মেশিন লার্নিং মডেলটা আমাকে ডেপ্লয় করে দেখাও, এটার একটা পাইপলাইন তৈরি করো, হ্যাঁ গিটহাব বা এগুলা ইউজ করে এমএল অপস বা এমএল ফ্লোতে বা এমএল অপস তখন জানতে হয়। তখন আরো বলবে তুমি এনএলপি নিয়ে কাজ করো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, চ্যাটবোর্ড বানাও,
আমাকে তুমি ডেটা সায়েন্টিস্ট বলতেছো, তুমি আপনার চ্যাটবট বানাই দাও আমার একটা ই-কমার্স সাইটের জন্য। ওইগুলো আবার কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে কাজ। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমি গাইড করব, কিন্তু এটা হলো 6 মাসের পর। যারা আগ্রহী তাদেরকে শুধু আমি। সো মোটামুটি এই জায়গাটা এখন একটু ক্লিয়ার আপনাদের, আমরা কেন শিখবো কোনটা বা আপনার লাগবে কেন। জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আরেকটা বিষয়, হ্যাঁ প্লিজ একটা জায়গায় আমি একটু বলে নিই, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনার নিচ্ছি। পাওয়ার বিআই, অনেকের ইচ্ছা শুধু পাওয়ার বিআই ডেভেলপার হবেন, হ্যাঁ, ড্যাশবোর্ড বানাবেন বা এক্সেলে কাজ করবেন। আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি কেন মাইএসকিউএল, এসকিউএল শিখবো? অধিকাংশ সময় যখন আপনি বড় ক্লায়েন্টের সাথে কাজ করবেন, একটা কোম্পানিতে কাজ করবেন, আপনার ডেটা সিএসভি ফাইল হিসেবে আসবেন। 30-40% কেসে আপনি সিএসভি এক্সেল ফাইল নিয়ে কাজ করবেন, বেশিরভাগ সময় কাজ করতে হবে আপনাকে তাদের ডেটাবেজের ডেটা নিয়ে। ডেটাবেজের ডেটা নিয়ে যখন কাজ করবেন, এটাকে বলে ডিরেক্ট কুয়েরি মোড, তখন তো আপনার ডেটাবেজের নলেজ লাগবে, ওখান থেকে কিভাবে অপটিমাইজ করবেন এটা জানতে হবে। সো এই ধরনের বিভিন্ন টেকনিক আছে, ইস্যু আছে, যেটা বিভিন্ন টিউটোরিয়ালে এগুলো ওভারলোড করে যাওয়া হয়। তো আপনারা এখানে কেন আলাদাভাবে টাকা দিয়ে ফ্রি রিসোর্স বাদ দিয়ে এগুলো শিখতে পারছেন? ওই জায়গাগুলো তো এগুলো কভার করা হয় না কেন? কারণ সবারই আলাদাভাবে বিজনেস আছে বা সামথিং। কেউ একদম রিয়েল লাইফে যে জায়গায় প্রবলেমে আটকিয়েছে সেই জায়গাগুলা মানে তারা ওইভাবে করতে চায় না, তাদের বিজনেস ভ্যালু কম বা ভাষা ভাবে বলে। আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি যে কাজগুলো করেছি চেষ্টা করবো যে সেইগুলো আপনাদের। হ্যাঁ প্লিজ, আপনার একটা কোশ্চেন ছিল। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমত ডাটাবেস বলতে তো ধরেন এসএপি যে আমরা ইউজ করি, তো এসএপিটাও তো একটা ডাটাবেস, ওখান থেকেও তো সিএসভি ফাইলে আসে এবং ওখান থেকেও তো পরবর্তীতে আমরা এটা অ্যানালাইজ করতে পারবো। হ্যাঁ, করতে পারবেন। আপনার এই যে পাওয়ার বিআই যখন কাজ করবেন, তখন হলো বিভিন্ন ডেটা সোর্সের সাথে কানেক্ট করা যায়। তবে এসএপি সাব যেটা আমি করি না, এসএপি ডেটা নিয়ে কাজ করি না কখনো, কারণ ওখানে হান্ড্রেডস অফ সোর্সের সাথে কানেক্ট করা যায়। হ্যাঁ, এবং ওইটা থেকে কানেক্ট করতে পারেন, কানেক্ট করার পরে সব ফ্ল্যাট ফাইল, হ্যাঁ, আমরা যেরকম সিএসভি দেখে অভ্যস্ত ওইভাবে হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সরাসরি দ্বিতীয় জিজ্ঞাসাটা হচ্ছে, যদি ভাইয়া মানে এটা তো ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস কোর্স, তো সেক্ষেত্রে কেউ যদি স্পোর্টস অ্যানালিস্ট হতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা তার কতটুকু ভ্যালু অ্যাড করবে, বা এটা শেখার পর তার অন্যান্য আর কি জিনিস শিখলে পরে হচ্ছে সে ওইটা পার্সু করতে পারবে? এটা একটু যদি আমি ওই জায়গাটায় আমি স্পেসিফিক্যালি তো স্পোর্টস অ্যানালিস্ট সম্বন্ধে আমারও আমার লাস্ট ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, তার অনেক আগ্রহ ছিল। তো আগে স্পোর্টস অ্যানালিস্ট বা এইসব পজিশনের জন্য যেসব কাজ হতো নর্মালি আর দিয়ে ডেভেলপ, মানে বিভিন্ন গ্রাফ বানানো হতো, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স। কিন্তু এখনকার সময়ে আমার মনে হয় নো কোড সিস্টেম, যেমন পাওয়ার বিআই বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, সো এটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হবে, কিন্তু আমি নিশ্চিত এই যখন আপনার মতো এরকম আপনি একটা আগ্রহের কথা বললেন, সবাই এরকম ফিল ফ্রি টু আস্ক মি, ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেজ দিয়েও আস্ক করতে পারেন। আমি ইনস্ট্যান্টলি যেটা জানি সেটা রিপ্লাই দিব, আর এই যেমন এখন যেমন একদম শিওর না সেটা আমি রিসার্চ করে আপনাদের জানাবো। হ্যাঁ, এবং আমাদের কিন্তু পরবর্তী 6 মাস রাখা এই জন্যই, প্রথম 6 মাসে আমরা যেগুলা 80% কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে বা প্রজেক্টে কাজ করতে গেলে বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে যেগুলা লাগবে আমরা এগুলা কভার করে ফেলবো, এবং এরপরে যেগুলা যাদের আরো জানার ইচ্ছা স্পেসিফিক ফিল্ডে বা যে কোনো বিষয়ে ইন ডেপথ, তাদেরকে আমরা এটা বা এর বাইরেও আরেকটু কিছু আছে, ইন্টারভিউ স্কিল নিয়ে আপনাদের সবার নিয়ে কাজ করবো। যেমন কারো একটা ইন্টারভিউ কল আসলো, আপনাদের কেউ ইন্টার্ন পজিশনে ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট পজিশনে রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছেন? কারো যদি অভিজ্ঞতা আছে রিসেন্টলি? আমার ধারণা, আমি অনেক জায়গায় ইন্টারভিউ নিয়েছি তো, প্লাস আমাদের কোম্পানিতে অনেকবার রিক্রুট 2-3টা, মানে আগে যে এখানে ছিলাম 2টা সিস্টার কোম্পানি ছিল, প্লাস এখানে নিলাম বিটাটা থাকতে, তখন এইগুলা থেকে প্লাস আমি যে অনেক জায়গায় দিয়েছি যে জায়গাগুলো থেকে, আমার বিশ্বাস হলো আপনি যখন এক্সপিরিয়েন্স কম আপনাকে তখন বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বা বিভিন্ন কোয়েশ্চেন করবে, আর এক্সপিরিয়েন্স যখন তখন মেইনলি ফোকাস করবে যে আপনার বিভিন্ন প্রজেক্ট নিয়ে। যেমন আপনি মেশিন লার্নিং একটা প্রজেক্ট করছেন, বলবে আবেগের কোম্পানিতে আপনি কি করেছেন, বা পাওয়ার বিআই একটা ড্যাশবোর্ড বানালেন, তো ওইটার লিমিটেশন গুলা নিয়ে, চ্যালেঞ্জ গুলা নিয়ে এগুলা বলবে। নতুন যারা, তাদের জন্য যে কোয়েশ্চেন গুলা বেশিরভাগ সময় করা হয়, যেমন এসকিউএল থেকে কিছু কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন পাওয়া, হোয়ার এবং হ্যাভিং কখন কোনটা ব্যবহার করা হয়, এগুলো পার্থক্য, ভিউ ম্যাটেরিয়ালাইজ ভিউ এর মধ্যে পার্থক্য, আর ডাটাবেজের নরমালাইজেশন বলতে কি বুঝো,
এটা কিন্তু আবার পাওয়ার বিআই যারা এদেরকেও জানতে হয় নর্মালাইজেশন কি, স্টার স্কিমার স্নোফ্লেক্স স্কিমার মাঝে পার্থক্য বুঝে কিনা। পাইথন নিয়ে কোয়েশ্চেন করলে লিস্ট টাপলস এগুলোর ভিতরে নিয়ে কোয়েশ্চেন করে। ফিচার ইঞ্জিনিয়ারিং এর কিছু পার্ট নিয়ে ডেটা যদি পজিটিভলি স্কিউড হয় তখন আপনি কি করবেন, ডেটাকে ক্লিন করবেন কিভাবে। তো এইরকম কিছু কোয়েশ্চেন আছে। সো কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কোয়েশ্চেন করা হয় মেশিন লার্নিং এ, কোনটা ফলস পজিটিভ কোনটা ফলস নেগেটিভ, এটা ডেটা যদি ব্যালেন্স না থাকে তখন কি ধরনের কাজ করতে হবে, সিনথেটিক ডেটা নিয়ে কাজ করতে, এই ধরনের কনসেপ্ট। আমি এইগুলা নিয়েও চেষ্টা করবো। আমার মানে আমি তো সব জানি ব্যাপারটা এমন না, কিন্তু মোটামুটি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে। এর বাইরে যেটা, আমি একটু কিউরিয়াস টাইপ ছিলাম মানুষ। আমি যখন একাডেমিয়া ছেড়ে ডেফোডিলে আমি ছিলাম 2019-20 ছিলাম, 21-এ যখন জয়েন করি একটা কোম্পানিতে, ফিনটেক কোম্পানি, অ্যাকচুয়ালি 2টা কোম্পানি একসাথে কাজ করে। ওরা বাংলাদেশে প্রায় 6টা ব্যাংকে ওরা সলিউশন দেয়, এবং বাংলাদেশ সব ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা আইডিআর এর কাছে যায়, ওরা মনিটরিং করি বাংলাদেশ ব্যাংকের। আইডিআর কে ডেটা ওয়্যার হাউস করে দিয়েছিল আমাদের কোম্পানি। আমি গিয়ে প্রথম 3 মাস জাস্ট অবজার্ভ করলাম, ওদের পেইন পয়েন্ট গুলো আমি রিয়েলাইজ করার চেষ্টা করলাম। এটা আমি প্রথম স্ট্যাটিস্টিশিয়ান ছিলাম ওই কোম্পানিতে। আমি কিন্তু তখন এসকিউএল জানি না, আমাকে এসকিউএল ডেটাবেজের সাথে দিছে। আমি কি করলাম, আমি আর এর সাথে কানেক্ট করে নিলাম, আর দিয়ে পাইথন দিয়ে আবার এসকিউএল ডেটাবেজ নিয়ে কাজ করা যায়। আমি আর ইম্পোর্ট করতাম ডেটা। তারপরে এখন বিলিয়নস অফ রেকর্ড কি লোড করতে মাঝে মাঝে দেখা গেছে হলো আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। সো দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ে। তখন আমি কি করলাম, এসকিউএল শেখা শুরু করলাম। আমি তো তখন অনেক পরে শিখেছি। তারপরে আমি আই রিয়েলি ফেল ইন লাভ উইথ দ্যাট। তারপরে স্ট্যাটাস ক্র্যাশ, ডেটা লেমুর, এগুলো বিভিন্ন জায়গায় আর্টিকেল পড়া শুরু করলাম। এবং এসকিউএল এ আমি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। আমি কোনো জায়গায় আটকি না, আমার এতটুকু বিশ্বাস আছে। হয় আমি ইদার সলিউশন জানি, অথবা আমি সলিউশনে নিয়ে আসতে পারবো একটু ঘাটাঘাটি করে। আমাকে যখন বিডাটাই যখন আমাকে হায়ার করে ইংল্যান্ড থেকে, যখন সিইও যখন আমার ইন্টারভিউ নেয়, সে আমাকে একটা জিনিস কোশ্চেন করেছিল, তুমি সিকিউএল এ কেমন। উনি আমাকে প্রথম স্ট্যাটিস্টিক্স থেকে অনেক কোশ্চেন করলো, মেশিন লার্নিং থেকে। তারপরে বললো তুমি সিকিউএল এ কেমন। সিকিউএল বা এসকিউএল একই টার্ম আমি 2 বার বলতে পারি, 2 বার এক এক সময়। আমি বললাম যে আমি 10 এ 9.5 অ্যাটলিস্ট। ওইটা উনি ইন্টারেস্ট ছিল, এবং বুঝলাম কেন। আমি যখন প্রথমেই যখন কাজ করা শুরু করলাম, ওই যে আমাকে অ্যাসাইন করলো স্প্রিং নামের কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে, ওখানে ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করলাম। সো ওদের ডাটা ওয়্যার হাউস হলো স্নোফ্লেকে, এবং এই ওয়্যার হাউসে ওদের হলো 20-30 বিলিয়ন রেকর্ডস, বিলিয়নস অফ রেকর্ডস, চিন্তা করেন। এবং পাইপলাইন, এটা আমার তখন বোঝার জন্য আমার এটা দরকার ছিল, এবং প্রচুর কোয়েরি আসতো, প্রচুর রিকোয়ারমেন্ট আসতো। এগুলো আমাকে অ্যানালাইসিস করে করে দিতে হতো, আমি এবং আমার টিমে ছেড়েছি। সো এনিওয়ে, আচ্ছা, এখন আমাদের স্ট্রাকচারটা বলি, একটু প্রোগ্রামের স্ট্রাকচারটা নিয়ে বলি, যে অলরেডি বলে ফেলছি, তারপরেও একটু দেখেন। অ্যাডমার্ক করে দেওয়া 9:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস। ক্লাসের ভিতরে 1.5 ঘন্টা হলো আপনারা থাকার চেষ্টা করবেন, এটাতেই সব ক্লাস হবে। ইভেন আমি যখন পড়াচ্ছি, তাও যদি কোনো কোয়েশ্চেন যদি ইনস্ট্যান্ট চলে আসে, চেষ্টা করুন যে 4-5 মিনিট দেখে তারপরে কোয়েশ্চেনটা করতে, একটু নোট রাখলেন অ্যাটলিস্ট। কারণ হয়তো আপনার আগামী 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ওই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, সিমিলার জিনিস আমি যখন বলতেছি। আর বাকিদের জন্য নোট রেখে দিবেন যে লাস্টের যে 30 মিনিট, 11টা থেকে 11:30, এই টাইমটা ওই যে বললাম যে আলাদা না করে এক পড়াতে, আমি এই টাইমটা এক্সট্রা দিয়েছি, যেন আপনাদের বেশি মানুষ যেন কোয়েশ্চেন করতে পারে। আর রেকর্ডিংটা আপনারা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, এবং গুগল ক্লাসরুমেও থাকবে। এবং গুগল ক্লাসরুমে আমি ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো, মনে করেন আপনাদের একটা এক্সেল ফাইল নিয়ে কাজ করলাম, পাওয়ার বিআই নিয়ে কাজ করলাম, ওই কোড গুলা বা ফাইল গুলা সব আমি নেসেসারি লিঙ্ক গুলা ওই জায়গায় দিয়ে দিই। আর উইক যেগুলা যে 5 দিন গ্যাপ মাঝে, এটার জন্য আমি ছোটখাটো প্র্যাকটিস, মানে অ্যাসাইনমেন্ট বলতে এরকম টাফ কিছু না, ছোটখাটো প্র্যাকটিস দিব, যেন যে টপিকের উপর আমি নিয়েছি সেই টপিকের উপর কিছু কাজ করতে পারেন। এবং কেন, আপনি যখন কাজ করতে যাবেন তখন রিয়েলাইজ করবেন যে আসলে কোন জায়গায় আপনি ভুল বা সামথিং, তখন আপনি এটা রিভিউ করায় নিতে পারবেন উইকের মাঝেও। আগে ভালোভাবে নিজের চেষ্টা করবেন ভিডিওটা দেখে দেখে, তারপর না হলে পরবর্তীতে আমি সলভ করে দেবো। দরকার পড়লে এক্সট্রা সলভ ক্লাস যদি নিতে হয়, ওইগুলো আলাদাভাবে আমি একটা কল করলাম ফেসবুক গ্রুপে, বললাম যারা যারা আগ্রহী আমি একটা সলভ ক্লাস নিচ্ছি, বা 2 ঘন্টা পরে একটা সলভ ক্লাস নিব, যারা আগ্রহী জয়েন করে বা যাদের প্রবলেম আছে। এটা কোনো বাধ্যতামূলক কিছু না। বাধ্যতামূলক যেটা আপনাদের 9:30 থেকে 11টা পর্যন্ত। বাধ্যতামূলকের এই কারণে আরেকটা বিষয় বলা, যে এটাও আসলে বাধ্যতামূলক না, মানে আপনি যদি ভালো করতে চান আর কি লাইভ ক্লাস। এখন এই জায়গায় একটা বিষয় আছে, 1.5 ঘন্টার ক্লাস, একজন চেহারা দেখতেছেন না। আজকে তো আমি মনে করেন যে ভিডিও অন করে রেখেছি, কিন্তু ভিডিও যদি অফ রাখবো নেক্সট দিন থেকে যখন ক্লাস নিব, কারণ তখন তো স্ক্রিনে আমি কিছু শেয়ার করবো,
তখন কিন্তু রিডেবিলিটি অনেক কমে যায়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ইনস্ট্রাক্টরের মানে আপনার সামনে যে যার কথা শুনতেছেন, হ্যাঁ, চোখে চোখ রেখে কথা শুনলে বা তার সামনে থেকে একটা যেটা বিষয়টা বোঝা যেটা সহজ হয়, অনেক সময় দেখবেন যে আরো 1.5 ঘন্টার ক্লাস, তো আপনি দেখবেন যে মাঝে হুট করে আপনি জোনড আউট হয়ে গেছেন, সর্ট অফ লাইক দিস। কেউ কি সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি মুভিটা দেখছেন? আরো দেখা আছে? না ভাই, দেখা হয় না। ওকে, অনেক ইন্সপায়ারিং মুভি, আমার খুব পছন্দের, আমার ফেভারিট মুভি একবারে যদি বলতে চাই। বলবেন ভাই নামটা? দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি। খুব সিম্পল একটা গল্প। তো ওইটার মধ্যে হলো যে ছেলেটা থাকে, মানে যে থাকে, সে হলো এরকম মাঝে মাঝে ভাবে যে অনেক কিছু বলবে বা এটা কিছু বলবে, হঠাৎ করে দেখে যে সে জোনড আউট হয়ে গেছিল, তার দিকে মানুষ কথা বলতেছে, তাকে জিজ্ঞেস করতে থাকুন খবর। তো ক্লাসের মধ্যে এটা হওয়াটা খুব স্বাভাবিক। যে এবং আপনারা অনেকেই জানি টেকনিক্যাল লাইন থেকে ওইরকম মানে সিএসসি বা স্ট্যাট ব্যাকগ্রাউন্ড থেকে, স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু খুব টেকনিক্যাল না, ম্যাথ স্ট্যাট এরা। আমি কিন্তু এগুলা বললাম না, ধীরে ধীরে আমার কাজের প্রয়োজনে শিখেছি। আমি সিকিউএল শিখলাম, সিকিউএল শেখার পরে দেখি যে আমরা শাইনি ড্যাশবোর্ড বানিয়ে এটা হোস্ট করার জন্য আমার ডেভঅপস জানতে হচ্ছে, ভিএমএ কাজ করতে হচ্ছে, লিনাক্স অপারেটিং সিস্টেমে। আমি কিন্তু এগুলো সব দেখে দেখে একটা বোর্ডের মধ্যে লিখতাম। আমি রাতে 3টার সময় ঘুম থেকে উঠে যেতাম, উঠে সকাল 8টা পর্যন্ত এগুলা পড়াশোনা করে অফিসে যেতাম। কারণ যেটা অফিসে গেলে এত কাজ আসতো আর সুযোগ হতো না। তারপরে আবার বাসায় গিয়ে দেখা গেছে হলো কথাবার্তা বলে 9টা 10টার দিকে ঘুমিয়ে গেছি টায়ার্ড হয়ে, আবার 5-6 ঘন্টা ঘুম দিয়ে। আমি 1-2 বছর খুব কষ্ট করেছি, যেটার ফল আমি পাচ্ছি এখন। তো এখন আমি কষ্ট করি, কিন্তু আমি ইভেন লাস্ট 1 মাস আগে আমি জব ছেড়ে দিয়েছি, ফুল টাইম জব আর কি। কারণ আমার অন্য জায়গায় অফার আছে। আর কিন্তু আমি দেখলাম যে আমার আসলে যত প্রজেক্ট ওইগুলা মেনটেন করতে বা টেক ইন্ডাস্ট্রিতে অ্যাড টেকে কাজ করার জন্য বা আমার নিজের শেখার জন্য আমি কিন্তু কন্টিনিউয়াস শিখি। গতকালকে আমি 13 ঘন্টার একটা কোর্স করেছি। হঠাৎ করে আমার এক আগের ব্যাচের স্টুডেন্ট ওরা জানালো, ফেসবুক গ্রুপ আছে আমাদের, এই যেটা বললাম আপনাদের একটা কমিউনিটি হয়ে যাওয়ার জন্য, আমাদের ওখানে একটা কমিউনিটি হয়ে গেছে। তো আমাদের ফেসবুক না হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জানালো যে ম্যাবেন অ্যানালিটিক্স এর ওরা তো ভালো কোর্স করায়, ওদের এখানে 7 দিনের একটা ফ্রিও দিয়েছে। তো আমি এটা রিয়েলাইজ করেছি মনে 1 দিন পরে। তো যখন দেখলাম আর মাত্র 1 দিন আছে, তো সকাল থেকে শুরু করে পাওয়ার বিআই এর একটা কোর্স একদম শুরু থেকে শেষ। আমি কিন্তু পাওয়ার বিআই জানি, অনেকদিন কাজও করেছি, তারপরও শিখতে চেয়েছি সার্ভিস নিয়ে। কারণ ওই জায়গায় একটু ঝামেলার কাজ আছে। কেন? কারণ প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের নতুন কিছু বলার থাকে, শেখানোর থাকে। আমি ওই জিনিসগুলো দেখার চেষ্টা করি এবং কোর্স শেষ করে রাতে 1.5 ঘন্টার একটা পরীক্ষা দিয়ে 5 মার্ক নিয়ে তারপরে আমি 11:30টায় শেষ করি। কারণ আমার হলো মানে যে কাজ করি আমার 2 দিন আসলে গ্যাপ পড়ে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আমি কোনো কাজে রাখি নাই মোটামুটি বলা যায়। অন্য সব দিনে আমার এঙ্গেজমেন্ট আছে। সো এই তো সো বলতেছি যে এই ডকার শেখা বা পরে দেখলাম ডকার শিখতে হয়েছে, কিভাবে হোস্ট করতে হয় কোনো জিনিস ক্লাউডে, ক্লাউড কম্পিউটিং শিখতে হচ্ছে কন্টিনিউয়াস। আমি এখন শিখি। আপনারা যদি এই লার্নিং জার্নিতে যদি আগামী 6 মাস থেকে 1 বছর আমার সাথে কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের টাকাও বৃথা যাবে না, এফোর্টও বৃথা যাবে না। আর আমি কিন্তু আমি বা আমরা শুধু কিন্তু একটা কমার্শিয়াল ওয়েতে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি ভালো করেন স্রোতে, বা আমি যদি কোনোভাবে আপনার উপকারে আসতে পারি, তাহলে আমি এটা দোয়া সবসময় পেয়ে যাবো। আমার আগের বেস থেকে প্রায় 10 থেকে 14 জনের ভিতরে বিভিন্ন জায়গায় 14 জন বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট হয়েছে। তো তাদের সাথে যখন কথা বলি, তাদের যা স্যাটিসফ্যাকশনটা দেখি, বা অনেকে হয় নাই এখনো, কিন্তু তারা জানে তারা রাইট ট্র্যাকে আছে। তাদের সাথে তারা যখন কথা বলে বা জানায়, যেদিন শেষ করলাম সবার যে অ্যাপ্রিসিয়েশন পোস্ট, এটা অনেক কিছু। আমি যদি ওই এফোর্টটা, আমি আমার দিক থেকে এফোর্ট নিশ্চিত পাবেন থাকবে। এখন আপনি টাকা খরচ করতেছেন, আপনি টাইম, আপনার ভ্যালুয়েবল টাইম দিচ্ছেন, ফ্যামিলি টাইম বাদে। তো আপনি একটু চেষ্টা করবেন এই এফোর্টটা যেন, দেখেন না 6 মাস এফোর্ট দিয়ে দেখেন কেমন যায়। ওকে, আচ্ছা। আর গুগল ক্লাসরুম কোথায় কি থাকবে আমি সব একটা ডেমো দিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো নিয়ে যেন কনফিউশন না থাকে। আচ্ছা, এখানে যেটা বলা ছিল আরেকটু, যে প্রত্যেকটা স্ট্যাক কমপ্লিট করার পরে, যেমন এক্সেল শেষ করার পরে আমরা হলো এক্সেল দিয়ে একটা প্রজেক্ট দিব। আমি ওই প্রজেক্টটা কেন, প্রজেক্টটা যেন আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আমি প্রথম দিকে একটা প্রজেক্ট দেখাই দিব কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে আপনি এটাকে সাজাবেন সবকিছু। এবং আপনারা যখন এটাকে জমা দিবেন, জমা দেওয়ার পরে আমি আবার রিভিউ সেশন নিব। এটা অনেক ফ্রুটফুল, কারণ একজন হয়তো বা মানে আমি 5 জন 10 জনের কাজ যখন বলে দেখাবো, আপনার ওনার কাজটা এই জায়গায় ভুল হয়েছে, এটা এরকম ব্যাটার হতে পারে, ওনার কাজটা এই জায়গায় ভালো হয়েছে, অন্যরা এটা ফলো করবেন। অন্যের কাছ থেকে কিন্তু নিজের কাজের সময় অনেক সময় আমরা বুঝি না, আমাদের ভুলটা রিয়েলাইজ করি ব্যক্তি জীবনেও।
তো অন্য একজন যখন করতেছে দেখবেন যে আপনার চোখে এটা বাড়তেছে, ঠিক আছে? সো এই আর কি, এটা দেখবেন। আর 2 থেকে আড়াই মাস পরে এই যে পোর্টফোলিও করতেছি, এটার কেন গুরুত্বটা আমি পরে বলতেছি। আর তখন 2 থেকে আড়াই মাস পরে আমি আপনাদের দেখাই দিব পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় ফ্রি জায়গা ইয়েতে, রিসোর্স। আমি এটা দেখাবো তখন, কেন তখন আপনারা বেল্টে আপনার আন্ডারে পাওয়ার বিআই একটা প্রজেক্ট হবে, এক্সেলের একটা প্রজেক্ট হবে, অ্যাটলিস্ট মানে আমার দেওয়া আর কি। তারপরে আপনি তো আরো করতে পারবেন, আপনি মজা পাইলে আরো করবেন। আমি কয়েকজনের প্রোফাইল দেখাবো আমার স্টুডেন্ট যারা, তারা কেমন ব্রিলিয়েন্ট লেভেলের কাজ করতেছে, তারা মজা পেয়ে গেছে বলা। এনিওয়ে, সো আমি নিজে দেখাই দিব, তারপরে আপনাদের কাজ হলো এটা অ্যাড করা। আর 4 থেকে 4.5 মাস পরে যখন আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে, কারণ পোর্টফোলিও ছাড়া আপনি কাজ পাওয়ার চান্স খুবই কম, তখন আপনাকে আমি ফাইবারে এবং আপওয়ার্কে 2 জায়গায় অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে এবং গিগগুলা কিভাবে সাজাবেন সেগুলো আমি দেখাই দিব। আমি একটা হয়তো কারো একটা অ্যাকাউন্ট নিয়ে আমি তারটা সাজাই দিলাম, এটা দেখে আপনারা সেম ভাবে করবেন, আর আমারটাও দেখাবো। ওকে। আর 6 মাসের পরে যেটা অলরেডি আমি বলে ফেলছি, আমরা ডেটা সলিউশন 360 আপনাদের প্লেসমেন্ট নিয়ে কাজ করবে। এই জায়গাটায় মোস্টলি ওনারা কাজ করবেন, আর আমার এখানে যত অপরচুনিটি আসে, দেখেন এতদিন আমি সিঙ্গেল পার্সন হিসেবে কাজ করেছিলাম, তারপরেও 4-5 জন 6 জনকে আমি বিভিন্ন জায়গায় প্লেসমেন্টে হেল্প করতে পারছি। সো আই থিঙ্ক যখনই সুযোগ হয় সেটা তো চেষ্টা করবো, কিন্তু অনেক মানুষ সবারটা তো না, কিন্তু কিভাবে ইন জেনারেল নিজেরাই যেন আরো ভালো জায়গায় যেতে পারেন সেটা আমরা রেডি করবো ইনশাআল্লাহ। আপনারও সেম এফোর্ট থাকতে হবে। আর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে 6 মাস পরেই, যারা ছিলেন, যারা মনে করেন মোটামুটি একদম যারা ঝরে যান নাই যারা, তারা সবাই পাবেন। এরপরে আমরা যেটা কাজ করব, যে আমরা বললাম যে দ্য প্রোগ্রাম ডাজ নট এন্ড হিয়ার, দ্য ওয়ান্স হু আর উইলিং টু এক্সেল এজ এ data scientist or machine learning engineer, I will give necessary guidelines to learn some advanced topics like deep learning, NoSQL, MLOps, এই বিষয়গুলো নিয়ে আমি গাইড করব। এবং হয়তো বা লাইভ ক্লাস সবসময় হবে না, সপ্তাহে 2টা, মাসে হয়তো বা 2টা হবে। আর আমি কিছু রিসোর্স দিব, ওইগুলো ওইভাবে আমার সাথে আলোচনা করতে পারবেন। এটা আর এই সময়টা আমরা মেনশন করতে ভুলে গেছি ইন্টারভিউ স্কিল বা ওগুলো মানে মডিউলে ছিল, ওইগুলা নিয়ে আমরা কাজ করব। সো এই জায়গাগুলোতে আপনাকে আমি এতক্ষণ যা বললাম সামারি করে যদি বলি আপনাদের, বা এইটার আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, আপনি সামনে রাখতে পারেন। আপনার কি কি করতে হবে? প্রথম কাজ হলো আপনাকে লিঙ্কডইনে একটা প্রোফাইল করতে হবে, এবং আপনি যাই শিখেন, যেমন আজকে এখানে শেখা শুরু করলেন বা ফার্স্ট ক্লাস এক্সেলের উপর হলো, আমি যদি নতুন কিছু আপনাকে শেখাতে সামর্থ্য হয়, তাহলে আপনি এই জায়গাটাই পোস্ট করতে পারেন যে আপনি আজকে একটা নতুন জার্নি স্টার্ট করছেন আগামী 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। ইউ হোপ টু লার্ন this topic or master this Excel, Power BI and this sort of thing, and work as a freelancer or work in the as a remote data analyst or something. আপনার এক্সপেকটেশন কি এবং আপনি কিভাবে রেডি হচ্ছেন, এটার একটা ঘোষণা দিয়ে আপনি শুরু করেন। হ্যাঁ, তখন আপনি যে ডেটা কমিউনিটিতে যারা আছে তাদেরও আওয়াজে আসবে যে না আছে। তারপরে সবাই কানেক্টেড হন, আমার আগের ব্যাচে যারা আছে তাদেরকে বলে দেবো কানেক্ট হওয়ার জন্য, আপনারা কানেক্টেড হন সবাই নিজেরা নিজেদের সাথে। হ্যাঁ, আমি আপনাদের একটা কয়েকদিন পর সার্ভে নিব, সার্ভেতে সবার লিঙ্কডইন আইডি গুলো নিয়ে সবার সাথে শেয়ার করব। সো বা ফেসবুকে একটা কমেন্ট করে মানে পোস্ট দিব, ওইটার নিচে কমেন্টে আপনারা সবাই দিলেই হবে। সো এইভাবে কানেক্ট হইতে হবে। হ্যাঁ, কারণ ভবিষ্যতে যখন কাজ করবেন, লিঙ্কডইন হলো সব থেকে, লিঙ্কডইন, ইনডিড এগুলো হলো সব থেকে বড় জায়গা। তো গিটহাব রিপোজিটরি, এখন গিটহাবের সাথে অনেকেই পরিচিত না, কয়েকজন। গিটহাব কিছুই না, আপনি যেমন আপনার লোকাল মেশিনে কাজগুলো রাখতেছেন, এটা না রেখে আপনি যে প্রজেক্টগুলো যখন করবেন একটু সাজানো হয়ে গেলে পোর্টফোলিওর জন্য যখন সাজাবেন, গিটহাবই রাখবো আমরা, তো 2টা কাজ আসলে একসাথে হয়ে যাবে। তো গিটহাবে বিভিন্ন ফোল্ডার করে আমরা এখানে রেখে দিই। তো এটা হলো কি অন্যদের সাথে শেয়ার করা, কেউ যদি আপনার কাজ দেখতে চায় ওটা শেয়ার দেখতে পারবে। তো আপনিও যখন কোনো লিঙ্কডইনে পোস্ট দেবেন, আপনার গিটহাব প্রোফাইলটা করবেন। আধুনিক সময় যখন রিক্রুট হয়, বেশিরভাগ সময় আপনার সিভিতে প্রথমেই খুঁজে পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা, লাইভ আপনার প্রজেক্ট আছে কিনা, এটা দেখতে চাই। গিটহাবে আপনি অ্যাক্টিভ কিনা, আপনার কন্ট্রিবিউশন কি, আপনার প্রজেক্টগুলো সাজানো আছে কিনা, এই লিঙ্কগুলো কিন্তু দিতে হয় সিভিতে। আমি এই জন্যই বললাম 1 or 2 pages clean looking CV that has the GitHub repository and portfolio link, এই 2টা জিনিস লাগবে। আমি এটা দেখাবো 2টাই কিভাবে করতে হয়, এটা চিন্তিত হওয়ার কিছু নাই। প্রথম দিন আপনাদের অনেকেরই অনেক কিছু মনে হচ্ছে, আপনি শুক্রবারে জয়েন করেন, শনিবারে ক্লাস করেন, দেখবেন যে এক্সেলের উপর বা ডেটা নিয়ে কিছু বেসিক ক্লাস নিচ্ছি, আপনাদের কঠিন লাগবে না কিছু। আমি ডেমনস্ট্রেশন, আমি কোনো এমন না থিওরি পড়ায় চলে যাব, আমি প্রত্যেকটা কথা যা বলবো আমি প্রত্যেকটা জিনিস সফটওয়্যারে দেখাবো।
এটা হলো ওভারঅল 6 মাসের কথা বলতেছি তো অনেক কিছু এই জন্য, কিন্তু এটা তো আপনাদের আমি রেফারেন্স হিসেবে আলোচনা জাস্ট। আর ওই যে বললাম যে খুব ভালো করতে গেলে কিউরিয়াসিটি থাকতে হবে। আমি যেমন বললাম না, কিউরিয়াস ছিলাম আশেপাশের মানুষ কি করতেছে এটা দেখা, নিজে না পারলেও তাদের সাথে কথা বলতাম, যারা সফটওয়্যার বানাতো তাদের সাথে কথা বলতাম, আপনার সফটওয়্যার এই টেকনোলজিটা কি, ব্যাক এন্ড, প্রথম ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বুঝতাম না, পরে বোঝার চেষ্টা করলাম ফ্রন্ট এন্ডে কি ব্যাক এন্ডে কি, নোট জেএস দিয়ে ব্যাক এন্ডে কাজ করলে কি সুবিধা হয়, হ্যাঁ, অন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে বা অন্য কোনো পুরোনো ফ্রেমওয়ার্ক দিয়ে করলে কি সমস্যা হয়, এই ধরনের বিভিন্ন জিনিস। এত হয়তো 1000-এর মানে এই যে আপনারা দেখেন না যে টিকিট কাটতে গেলে রেলওয়ে হ্যাং হয়ে যায় বা সামথিং, এইগুলা লোড কেন নিতে পারে না, এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, তো হ্যাঁ, সো ফেসবুকে কিভাবে পারে, সো এই জিনিসগুলো আমার মাঝে সবসময় কিউরিয়াসিটি আসতো। আমি এগুলা যারা জানে তাদের কাছে কোয়েশ্চেন করতাম, গুগলে সার্চ করতাম, তো এরকম কিছু কিউরিয়াস হইতে হবে। আরো কিউরিয়াস হলো অন্যের কাজ দেখতে হবে, অন্যের কাজ দেখে আপনি ইমপ্রুভমেন্টের চেষ্টা করতে হবে। হ্যাঁ, অন্যের কাজ দেখলে আপনার, যেমন বললাম না, আমরা অন্যের ভুলটা যেমন চোখে পড়ে, সে ভুলটা পড়বে, আবার নতুন কিছু দেখলে সেটা শিখতে হবে। সেটা হলো ক্যাগেল নোটবুকস দেখা হলো, আমি প্রায়ই পড়ি, আমার সপ্তাহে মাঝে মাঝে সময় পাইলে একজন একটা কাজ দেখি, আমি দেখাবো সবগুলাই কিভাবে কি করো। ব্লগ পড়া হলো কিন্তু কোনো একজনের জন্য আপনি ওয়াইট করতেছেন, বেশিরভাগ সময় দেখা হলো যারা স্মোক করে, এটা স্মোক করতে করতে কারোর জন্য ওয়াইট করে মোবাইল স্ক্রল করতেছে, মোবাইলে আপনি স্ক্রল করেন, একটা ব্লগ পড়েন, দেখেন না, রোবট হইতে বলতেছি না আপনাকে, মাঝে মাঝে বলতেছি। তো আর লিঙ্কডইন পোস্ট পড়া, এগুলো। আর একটা জিনিস হলো মাইন্ডসেটের কথাটা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো ইম্পর্টেন্ট কেন, আমাদের দেশে যেমন একটা বাজে একটা কালচার তৈরি হয়ে গেছে, সবার ওটা অভিযোগও আছে যে ইন্ডাস্ট্রিগুলা এত জেনে একজন বের হচ্ছে, প্রাইভেটে 10 লাখ 12 লাখ টাকা খরচ করে একজন বের হচ্ছে, অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিকই পড়লো একজন, বা টপ লেভেলে হয়ে বের হচ্ছে একজন স্টুডেন্ট প্রথম দিককার, সে যখন চাকরি করতে যায় তাকে 10,000 15,000 টাকার ইন্টার্নশিপ অফার করা হয়, এট মোস্ট ভালো কেসে হইলো। সো এত শিক্ষিতের লাভ হলো কি, বা এটা নিয়ে অনেকেই হার্ট হয়, রাইট? এইরকম সিচুয়েশনের সাথে আপনারা কি পরিচিত আছেন না, কি মনে হয়? জি হ্যাঁ, অবশ্যই। সো এটা একটা কনসার্ন। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় আরেকটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন, বা আপনাদের মধ্যে যারা সিনিয়র লেভেলে কাজ করছেন অলরেডি বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারা কি এটার সাথে দেখেছেন যে শুধু ইন্টার্ন লেভেলের না, জুনিয়র লেভেলেও যারা জয়েন করে তাদেরকেও অধিকাংশ সময় দেখা যায় হলো এসকিউএল এর সিম্পল কোড পারতেছে না, কোয়েরি দিতে গেলে পাওয়ার বি একটা ড্যাশবোর্ড বানাইলে কালার সেন্স ঠিক নাই, হ্যাঁ, ফরম্যাটিং ঠিক নাই, এটা আবার একজন সিনিয়রকে ধরে 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 দেখাতে হচ্ছে, স্ট্যাটিস্টিক্স এর নলেজ নাই। এরকম কি কি মনে হয়, এরকম কি হয় বা হওয়া পসিবল? আমি পেয়েছি, আমি অধিকাংশ জায়গায় আমার এক্সপিরিয়েন্স যেটা, আমার আগেও যখন আমার টিমে আমার টিমে আমি রিক্রুট করতাম, দুয়ারে থাকতে আমি 5 জনকে আমার টিমে রিক্রুট করেছিলাম। তো ওই জায়গায় কিন্তু আমাকে লিটারেলি আমি একজনকে সিএসসি ব্যাকগ্রাউন্ডের একজনকে এনে, 2 জনকে এনে আমার মনিটরের 2 পাশে 2 জনকে বসায় রাখছি একসাথে। মানে আমি প্রথমে ইন্টারভিউ আমি শুধু দেখতেছিলাম, যেহেতু এখানে মানে ডাটাবেজ, যেহেতু পোস্টগ্রেস ডাটাবেজে মানে কোয়েরি করতে হয় প্রচুর রিকোয়ারমেন্টের, আমি চাচ্ছিলাম যে এসকিউএল যেন ভালো হয়। আমি ভাইভাতে অন্য কোনো কোয়েশ্চেনই করতেছিলাম না, জাস্ট সিকিউএল নিয়ে। আমি 15টা ইন্টারভিউ নেওয়ার পর আমি হতাশ হয়ে যাই, লাস্টে বুঝলাম যে এইভাবে পাবো না, আমি 2 জনকে নেই যারা শুধু মানে তাদের অ্যাটিটিউড ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, ওইটা নিয়ে তাদেরকে আমি আমার 2 পাশে বসায় রাখি। 3 থেকে 4 মাস শুধু আমি তাদেরকে যা শিখাইছি, কিছু করতে দেই নাই। আমি যা দেখতো অন্যরা এসে রিকোয়ারমেন্ট দিলে আমি কিভাবে রিকোয়ারমেন্টটা সলভ করি, ক্রিটিক্যাল কেস আসলে কিভাবে সলভ করি। সেম ভাবে আর শাইনি যখন কাজ করা শুরু করি, আমার সাথে একটা ছেলে, ও হলো দেখা যায় 2টা পর্যন্ত ঘুমাইতো, এরকম একটা অবস্থা, আমরা একই সাথে মেসেজ ছিলাম, আমার খুব ক্লোজ ছোট ভাই। তো ওকে যখন নিয়ে আসি, ওকে আমি 4 মাস আর এর কোড দেখাইছি, কিন্তু আবার সে ওই লেভেলেরই ভালো ছিল। এখন সে আমার থেকে ভালো জানে, আর ভালো জানে, গত 2 বছরে এত। আমি ওই কোম্পানি যখন ছেড়ে আসি, ও ওই কোম্পানির টিম লিড হয়, সব থেকে ইয়াং। সো এরকম আর কি। তো এখন কোম্পানিগুলো দেখে যে হলো সে রিক্রুট করেও তাকে সে শিখাইতেই হয় 3 মাস 6 মাস, এটা হলো ভালোর ক্ষেত্রে 3 থেকে 6 মাস। পোস্ট কেস সিনারিও তো বাদ, সবার ক্ষেত্রে সেম না, সবাই তো অনেকে ডেডিকেটেড থাকে, কিন্তু এই সংখ্যাটা কম। 10, আমার বিশ্বাস যে 10 থেকে 20% যারা আছে সর্বোচ্চ, তারা হলো আসলেই জানে, গিয়ে যে ইন্টার্ন বা জুনিয়র হিসেবে তার কাছে তো এক্সপেক্ট করে না সব জানে, কিন্তু এরকম আমি যেমন বললাম না, আমি জানতে চাচ্ছি যে এসকিউএল অ্যাটলিস্ট জানে, তোমার কারো এক্সপেকটেশন থাকবে সে পাওয়ার বিআই বা এক্সেলটা জানে।
এটা খুব রেয়ার কেস হয়। এই জন্যই ভাইবাতেও যখন এগুলা বলে অফার করে তখনও মানুষ আমতা আমতা করে হাই বলে ফেলে, ঠিক আছে ওকে আমার তো আর কোনো ইয়ে নাই, বা সবাই দেখে একটা লার্নিং অপরচুনিটি হিসেবে, এখানে পরে ভালো করলে সে এখান থেকে অন্য জায়গায় চলে যায় অথবা এখান থেকে ইমপ্লিমেন্টের জন্য। এখন আপনি যদি মনে করেন অলরেডি জানেন এই বিষয়গুলো, এবং আমি আপনাদের যে জিনিসগুলো জানাবো শেখাবো আগামী 6 মাসে, আমি তো বললাম যে এগুলা দিয়ে আপনারা ইন্টারমিডিয়েট মানে বেসিক না মিড লেভেলে যারা জব করে তারা যতটুকু জানে, বা 4-5 বছর বা 3 বছর যাবত যারা জব করতেছে, আপনি এতটুকু নলেজ আপনার হবে যদি আপনি আমার সাথে থাকেন, আমার জিনিসগুলো ফলো করেন। তো আপনি কিন্তু ভাইবাতে কিন্তু আপনি ওইভাবে বলবেন না আমি ফ্রেশার, ওকে ফাইন, বা আমি এই ফিল্ডে নতুন এসেছি, কিন্তু আপনি আমাকে টেস্ট করেন তো এই জিনিসগুলো দিয়ে, একটা প্রজেক্ট দেন তো আমাকে, আমি এটা পারি কিনা, অথবা আমি এই কাজগুলো জানি আপনার জন্য। যেমন আমি একটা কিছুক্ষণ পর একজনের উদাহরণ দিব, আমার একজন স্টুডেন্টের লাস্ট হয়েছে, ওটা দিয়ে আমি বুঝাবো। কিছুক্ষণ আগে কথা বললাম না এখানে, যেমন এখানে এই যে কোহর্ট অ্যানালাইসিস আমি জানি, আপনার এটা দিয়ে আমি যদি এভাবে গিয়ে বলি, দেখেন আপনারা তো প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় তারা কি নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট ঘেটে এগুলো জানা উচিত, অথবা ইভেন বেসিসের ইয়েতেও জানা যায় বাংলাদেশের কোম্পানি। ওটা ঘেটে যদি আপনি দেখেন যে তারা হলো মনে করেন যে ইন্স্যুরেন্সের ডেটা নিয়ে মনে করেন যে ই কমার্সের ডেটা নিয়ে কাজ করে, বা এরকম কোনো একটা সার্ভিস যে কাস্টমার সেন্ট্রিক, কাস্টমারদের তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে এবং তাদের বিভিন্ন ক্যাম্পেইন লঞ্চ করে, নতুন প্রোডাক্ট আনে, এরকম আরএফএল এর কথাই চিন্তা করেন, তো স্বপ্নের কথা চিন্তা করেন। ওই জায়গাগুলোতে আপনি বলতে পারেন আপনি এরকম ডেটা নিয়ে কাজ করেন, আমি দেখেছি যে রিসার্চ করে, তো আপনাকে এখানে আমি জানি না আপনারা এটা ইউটিলাইজ করেন কিনা, কিন্তু কোহর্ট অ্যানালাইসিস বা আরএফএম সেগমেন্টেশন ইউজ করে বা ক্লাস্টার অ্যানালাইসিস করে আপনাকে আমি সরাসরি বলে দিতে পারবো যে আপনি যে বাল্ক এসএমএস পাঠাচ্ছেন সবাইকে একই মেসেজ, হ্যাঁ, যে স্বপ্ন থেকে মেসেজ আসছে বা চাল ডাল থেকে মেসেজ আসছে, এটা না করে আপনার যারা মনে করেন যে ঝরে যাচ্ছে চার্নিং যারা, তাদেরকে এক ধরনের মেসেজ দিলেন, যারা আপনার সব থেকে ট্রাস্টিং কাস্টমার তাদেরকে আপনি লয়্যালটি বা কিছু একটা বোনাস দিলেন, এরকম কাস্টমাইজ চালাইতে পারবেন। অথবা কোন জায়গায় আপনার কনসার্ন হওয়া উচিত, কোন কোহর্টটা বা কোন সময়ে আসা ক্লায়েন্টরা আপনাকে বেশি রেভিনিউ দিচ্ছে, এগুলো কিন্তু কোহর্ট অ্যানালাইসিস দিয়ে ইজিলি করা যায়, ডেটাবেস দিয়ে। এটা পাইথনও লাগবে না, কিছু লাগবে না। হ্যাঁ, আপনাকে আমি এরকম ড্যাশবোর্ড বানিয়ে দিতে পারবো যেটা হলো রোল বেসড, আপনার রিজিওনাল ম্যানেজাররা শুধু তার রিজিয়নের রিপোর্ট দেখবে, আপনি এখানে বসে আপনি সবার হোলিস্টিক ভিউটা দেখবেন। সো আপনি যখন এই অ্যাপ্রোচে কথা বলবেন, বা আপনি এরকম প্রজেক্টে আছেন, আপনি এরকম সুযোগ না পেলেও এরকম কাজ করছেন বা এরকম একটা জায়গা থেকে শিখেছেন, এটাও বলতে পারেন আমরা একটা লার্নিং কমিউনিটি ছিলাম যেখানে আমরা 100 জন একসাথে শিখেছি। এখানে একটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট একজন ছিল, প্লাস এখানে আমরা অন্যরাও অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, নিজেরা আমরা শেয়ার করেছি, একজন আরেকজনের কাছ থেকে শিখেছি। সো আমি ডেডিকেটেড ছিলাম গত 1 বছর যাবত। আপনি যেন আমাকে রিক্রুট করলে 6 মাস আপনার উপরে আমি বোঝা না থাকি, আমি এই জিনিসগুলো শিখে এসেছি অলরেডি। সো আমি আসলে এক্সপেক্ট করব যে আমাকে আপনি জুনিয়র পজিশন অ্যাটলিস্ট দিতে, ইন্টার্ন। সো এই সুযোগটা আপনার থাকে, আমি কিছু, ঠিক আছে। তো আপনি এটা সবাই এটা অ্যাপ্রিশিয়েট করবে যে এমন না বা এতটুকু সুযোগ দিবে এমন না, তো 80% কোম্পানি এতটুকু কথা বলার আপনাকে সুযোগ দিবে। হ্যাঁ, তো কথা বলার পরে এটা পজিটিভ ইমপ্যাক্ট করার চান্সই বেশি। তো এই মাইন্ডসেটের কথা বলছিলাম। কেন আপনি অপেক্ষায় থাকবেন যে আপনাকে তারা সুযোগ দিবে কি দিবে না, আপনি তাদের জন্য কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন এটা অ্যাড করেন। আমার এই একটা মিসকনসেপশন যে আমি আমার বেচে অনার্সে 1st ক্লাস সেকেন্ড ছিলাম, মাস্টার্সে 1st ক্লাস সেকেন্ড, দুইটাতে সিজি 7.5 এর উপরে ছিল। সো আমি রিসার্চে কাজ করেছি, এটা তো আমার খুব একটা ওই সময় বদ্ধমূল ধারণা ছিল, বা প্রথম দিকে 1-2টা ইন্টারভিউ যখন দিয়েছি আমি এই টাইপের কথা বলতাম, আমি ভালো স্টুডেন্ট, সিনসিয়ার। হ্যাঁ, ভালো সিজি অবশ্যই সিনসিয়ারিটি প্রকাশ করে, আপনার সিনসিয়ার, হ্যাঁ আপনার। তো বাট সে আমাকে কেন নিবে? তার তো দরকার মনিটাইজ করা ইনফরমেশনকে মনিটাইজ করে টাকায় রূপান্তর করা। আমি তার কোম্পানিকে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি? আমি 2 ভাবে করতে পারি। প্রথমত, আমি তাকে এমন কিছু অ্যানালাইসিস করে দেখাবো যেটা ইউজ করে সে টাকা মেক করতে পারে বেশি, অথবা আমি এমন কিছু অ্যানালাইসিস করে যেটা দিয়ে সে কস্ট কমাইতে পারে, অথবা টাইম কমাইতে পারে। টাইম যদি কমায়, যেমন 3 জনের কাজ যদি আমি এখন একটা কাজ রিপোর্টিং এ যদি অটোমেশন না করেন, আপনার যেটা হয় ড্যাশবোর্ড বা এগুলো না বানালে প্রচুর কোয়েরি আসে, প্রচুর কাজ করতে হয় একই জিনিস, তো দেখা যায় 3 জন 4 জন 5 জন লাগে অ্যানালিস্ট। তখন আপনি যদি ওই কাজ করতে পারেন, দেখা যায় হলো এটা 2 জনে নেমে যায়, 2 জনেই এই কাজ করতে পারে, অথবা তাদেরকে আপনি অন্য কাজে লাগাইতে পারেন, অথবা নতুন রিক্রুট না করতে। এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ,
এটা এখন হবে না, আগামী 6 মাসে বা 6 মাস লাগবে না, 3 মাস 4 মাসও যখন যাবে, কিছু জিনিসে যখন কনফিডেন্ট হবেন তখন এটা চলে আসবে। পজিটিভ থাকবেন, ঘাবড়াবেন না। জানি এখানে অনেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আছেন, অনেক স্টাডি গ্যাপ আছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যে জিনিসগুলো শেখাবো এটা ব্যাকগ্রাউন্ডে এত সমস্যা করবে না, কারণ আমি একদম গ্রাউন্ড থেকে দেখাবো। আপনারা কিছু ক্লাস করলেই বুঝতে পারবেন, দৌড়াবো না, হ্যাঁ, লাগলে এক্সট্রা ক্লাস নিব। কিন্তু যেটা বিষয়টা হলো যে অনেকে স্টাডি গ্যাপ আছে, স্টাডি গ্যাপ হলে যেটা হয়, আমরা যখন ক্লাস করি তখন এই যে বললাম না, জোনড আউট হয়ে যাওয়া, মনোযোগ ছুটে যাওয়া খুব স্বাভাবিক, কোনো প্রবলেম না। আপনি পরের দিন রেকর্ডিংটা দেখে ওই অংশগুলো, যেই জিনিসটা বুঝবেন না একবার, এটা 3 বার দেখবেন, 3 বার বা 2 বার দেখবেন, তারপরে যদি না বোঝেন আমাকে বলেন। আমি তো প্রচুর অনলাইনে কোর্স করি, তো আমি যখন বা টিউটোরিয়াল দেখি, যখন দেখি না যখন, আমি কিন্তু ওই জায়গাটা বারবার টাইম, আমি কিন্তু এমনি নর্মালি এখন যেটা দেখি 1.75x বা 2x স্পিডে দেখি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হলো বেশিরভাগ জিনিসটা আমি জানি 80%, 20% জানি না, তো আমি বেশি ফাস্ট কথা বললে আমি বুঝতে পারি ইউটিউবের, আমার এত টাইম স্বল্পতার জন্য আমি 2x স্পিডে দেখি বা 1.7। তো যে জায়গাগুলো আবার বুঝি না, এগুলো 2 বার 3 বার টেনে 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 দেখি। তো 2 বার 3 বার দেখলে অনেক সময় এই জিনিসটা ধরা হয়ে যায়। তারপরে যদি না বোঝেন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। মাহিয়ান আছে, সে আমার লাস্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, সে এখন চাকরি করতেছে, সে আপনাদের হেল্প করবে। সাকিবও কিছু কিছু জায়গায় হেল্প করবে, আবার আরেকজন কোঅর্ডিনেটর আছে রায়হান, যেটা তবে টেকনিক্যাল বিষয় আমি আর মাহিয়ান বা সাকিব, মোস্টলি আমি। হ্যাঁ, ওকে। আর ব্যস্ততার জন্য কোনোদিন যদি ইনস্ট্যান্টলি রিপ্লাই না দিতে পারি, ইনস্ট্যান্টলি আপনি টাইম মাইন্ড করেন না, ঠিক আছে? যে আপনারা তো বুঝেন যে সবারই প্রায়োরিটি থাকে, ফ্যামিলি বা এটা একটা বিষয়। আমি এটা নিশ্চিত থাকতে পারেন যে 5 দিন তো টাইম আছে, এর ভিতরে বা 1 দিন 2 দিনের ভিতরে আপনার কাছে আই উইল গেট ব্যাক টু ইউ, সো নো ওয়ারি। ওকে, সো এখন আমি লাস্ট কিছু জাস্ট আমার কথা শেষ। আচ্ছা, আমার হ্যাঁ, স্লাইডও শেষ প্রায়। আমি জাস্ট হলো আমার একটা স্টুডেন্টের পোর্টফোলিও দেখাই। ও হলো, আমি বলতে গেলে আনডাউটেডলি আমার বেস্ট স্টুডেন্ট। ও কিন্তু এখনো জব হয় না, ও সামনের বছর কানাডাতে মাস্টার্স করতে যাবে। এইবারই হয়েছিল ফান্ডিং, ভিসা জাস্ট ক্যান্সেল হয়েছে। সো কিন্তু ও রিসেন্টলি একটা মানে কথা হচ্ছে, বা আমি জানি এই কয়েকদিনের ভিতরেই বা 1 মাসের বা 2 মাসের ভিতরেই ও খুব বড় জায়গায় যেতে পারবে। ওর কাজের একটা কোয়ালিটি আমি দেখাই, জাস্ট স্ক্রিন দেখা যাচ্ছে রাইট? এই জায়গায় কিন্তু উইক্সে কিন্তু এসে, দেখা যাচ্ছে। উইক্সে এসে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা ড্যাশবোর্ড বানাতে পারবেন, বা মানে সরি পোর্টফোলিও বানাতে পারবেন। সো ও মাঝে যখন জব হচ্ছে না বা সামথিং, হতাশ হয়ে গেছে। সো আমি ওকে একদিন বললাম যে দেখ, আমি এখন জব করি তো অনেকদিন যাবত, আমি যে বুঝি তো, আমি অনেক কিছু শিখতে চাই, টাইম পাই না, খুব খুব কষ্ট করে টাইম ম্যানেজ করতে হয়, কম ঘুমিয়ে 5 ঘন্টা ঘুমায়, বা সরি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় পার্সোনাল লাইফ করে, আমি শেখার জন্য টাইম ইনভেস্ট করি, তাও আমি মনে হয় এনাফ পাই না। সো আমি তোকে বলবো যে এখন টাইম যেহেতু পাচ্ছি, সেটাকে অপরচুনিটি হিসেবে কাজে, ও আমার ইউনিভার্সিটি জুনিয়র, তো ডিপার্টমেন্টের ছোট ভাই, আমরা মানে তুই সম্পর্কে, তো এই সম্পর্ক কাজে লাগা, পরে তো সময় পাবি না। সো ও তখন আবার রিভাইভ হয়ে কাজগুলো আমি জাস্ট দেখাচ্ছি। এখানে তো ওর কোনটা প্রজেক্ট গুলা দেখায়, এমনিতেও এটা হলো নর্মাল সিভির মতো এডুকেশন, বা এটা প্রজেক্ট গুলা দেখায়। লোড হবে তো পাওয়ার বিআই এর অনেকগুলো আছে প্রজেক্ট, এখন লাইভ প্রজেক্ট কিন্তু এখানে ক্লিক করে করে দেখা যায়, এবং আপনারাও এই রিলেটেড জিনিস কিভাবে বানাতে পারবেন সেটা আমি দেখ। অনেকগুলো প্রজেক্ট আছে যে লোড হোক, লোড হইতে হইতে আমি জাস্ট প্রজেক্টগুলোর নাম বলি। এখানে হলো বিজনেস ইনসাইট আছে, এটা ইউনি, এটা খুব টপ লেভেলের একটা কাজ ছিল। দেখেন মাল্টিপল পেজের একটা হোম বাটন আছে, হোম বাটন থেকে যদি আপনি মনে করেন যে কোড বেসিক্স এর একটা প্রজেক্ট, এখানে বিভিন্ন ফিল্টার আছে, এগুলা দিয়ে দেখতে পারবেন, একটু জুম করেও দেখতে পারবেন। এখানে আরেকটা পেজে যদি যান, এগুলা সেলস এর রিপোর্ট, সেলস ডিপার্টমেন্টের, এইচআর ডিপার্টমেন্ট, বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য এইগুলা যদি একজন, আপনি দেখেন, আপনি সিভি থেকে যদি আপনি এই জিনিসটা শেয়ার করেন, সে কি লাইভ প্রজেক্ট আপনার দেখতেছে। তো আপনি যে মুখে বললেন যে আপনি পারেন পাওয়ার বিআই, এটা ভালো নাকি এই জিনিসটা ভালো? আপনার প্রজেক্ট গুলা কি একজন ক্লিক করে করে দেখতেছে, কি মনে হয়? তাহলে এটা বা কালার সেন্স কেমন, আপনি কতটুকু পারেন, এই জিনিসগুলো বুঝবে না। সো এরকম যেহেতু পাওয়ার বিআই এর যেমন আছে, সব পাওয়ার বিআই না, এখানে এক্সেলেরও কিছু আছে, এখান থেকে আপনি ভাগ করতে পারবেন। সরি, নিচে করা আছে এক্সেলেরটা দেখেন,
এক্সেলের কাজগুলো দেখেন এখানে যা সেটা স্ক্রিনশট হিসেবে দেওয়া, স্ক্রিনশট হিসেবে দেওয়া, যা চাইলে ডাউনলোড করতে পারেন, ওয়ান ড্রাইভে সে রেখে দিয়েছে। ওকে, এখান থেকে এইভাবে দেখতে পারেন। আমি আপনাদের দেখাবো সবগুলো ওই। সব থেকে বড় কথা কি জানেন, যে এখানে একটা ডেসক্রিপশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অধিকাংশ মানুষই কি প্রজেক্ট অ্যাড করে কিন্তু কোনো ডেসক্রিপশন দেয়, তাহলে একজন বুঝবে কেমন করে এটা কি নিয়ে কাজ, আমি কি ধরনের টেকনোলজি ইউজ করেছি, এবং এখান থেকে ফাইনাল আমি বিজনেস গেইনটা কি পেয়েছি। সো ইয়ার থেকে এসকিউএল এর প্রজেক্ট গুলা দেখেন, ওইগুলো আবার গিটহাবের সাথে লিংক করা। গিটহাবে কি দেখেন, তার প্রজেক্ট গুলা সবগুলা হলো এখানে সাজায় রাখা। এই প্রজেক্ট গুলো এখানে দেখেন, এখানে ইন ডিটেলস সে ডেসক্রিপশন দিয়েছে, ডিটেলস কোয়েরি গুলা, কোয়েরি থেকে কি পাইলো, হ্যাঁ, এটা দিয়ে বিজনেসে কি গ্যাপ, আর এটা বিভিন্ন কোয়েরির এক্সপ্লেনেশন সবকিছু। এটা হলো একদম বেস্ট। তো এরকমই যে হইতে হবে এমন, এরকম কাছাকাছি যদি যান আপনাদের মাস্ট টপ লেভেলে, মানে দেশে হোক দেশের বাইরের কোম্পানিতে হোক, সরাসরি দেশের বাইরের কোম্পানি টার্গেট করতে পারেন ফর শিওর। কিন্তু এটার জন্য ওইভাবে টাইমও দিতে পারে। ও এরকম 8 ঘন্টা 10 ঘন্টা করে প্রজেক্ট করে ওর ফার্স্ট কাজ হলো ও লিঙ্কডিনে শেয়ার, আমার সাথে শেয়ার করে, আমি দেখি লিঙ্কডিনে শেয়ার করে ও লিঙ্কডিন প্রোফাইল গুলো দেখাচ্ছি কিভাবে ও শেয়ার করে। তাহলে গিটহাব রিপোজিটরিটা দেখালাম। এটা হলো আরেকজনের কথা বলি, যে পারভেজ নামের আমার একজন স্টুডেন্ট, ও হলো ট্রান্সকম গ্রুপে কাজ করতো। ওর পোস্ট গুলো দেখলে বুঝতে পারে। তো ওর হলো ট্রান্সকম গ্রুপে কাজ করতো, ও একটা ফিল্ডে সেলস বা সামথিং। তো আমার স্টুডেন্ট ছিল, তো ও টাইম ম্যানেজ করতে পারতেছিল না। 1-2 মাস যাওয়ার, 2 মাস 2.5 মাস যাওয়ার পরে বলছে, ভাই আপনার সাথে আমি একদিন দেখা করবো। তো দেখা করে মতিঝিল আমি দেখা করলাম ওর সাথে। আমি ওই জায়গায় আগের অফিসে গিয়েছিলাম, বললো যে ভাই রিজাইন লেটার দিয়ে এসেছি। কেন? ও যে স্যালারি দিচ্ছিল 14-15 হাজার, এটা দিয়ে যে পরিশ্রম করেছে আর এই ডেভেলপমেন্ট কাজের না, লিস্টিং টাইপের কাজ, আর আমার আপনার এখানে টাইম দেওয়ার ইচ্ছা বেশি। ও জাহাঙ্গীরনগরে আবার ডেটা সায়েন্সে মাস্টার্স করতেছে ন্যাশনালে পড়ে। সো আপনার এখানে এটা টাইম দিতে চাই। তো ওর নিজের ওই সময় ল্যাপটপও ছিল না, আরেকজনের ফ্রেন্ডের ল্যাপটপে কাজ করে করে তখন ও ডেডিকেটেডলি কাজ শুরু করলো। 2.5 মাস পরে ওই ট্রান্সকম গ্রুপেরই ডেটা অ্যানালিস্ট নিবে, ওই জায়গায় অ্যাপ্লাই করলো। বা ও অ্যাপ্লাই করে না, ও লিঙ্কডিনের পোস্ট দেখে ওকে বললো তুমি অ্যাপ্লাই করো, সিভিটা দাও, পোর্টফোলিও। ওই জায়গায় দিল, ওকে ডাকলো। ও এখানে কথা, ওর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিল রিটেন ফর্ম আকারে, দেখাবো একদিন। তো ওই জায়গায় বললো যে এলাকা কি এইগুলা। ও তো ওই জায়গায় আমি যেভাবে বললাম কিছুক্ষণ আগে ইন্টারভিউ এর অ্যাপ্রোচ নিয়ে, যে আমি বিগিনার হিসাবে নিতে হবে না, আমি গত 4 মাস বা 6 মাস এই জিনিসগুলো আমি শিখেছি, ইনভেস্ট করেছি, যেটা দিয়ে আপনাদেরও আমি হেল্প করতে পারবো এই ডাটা। তো এগুলা শুনে ওরা কিউরিয়াস হয়ে আরো ওদের সম্বন্ধে জানতে চাই। এটা ওই জায়গায় সে কিন্তু এট দি অলমোস্ট দ্বিগুণ স্যালারিতে ডেটা অ্যানালিস্ট পজিশনে ওদের ডেটা টিমে গুলশান অফিসে কাজ করতেছে। হ্যাঁ, সো ও ইনশাআল্লাহ অনেক দূর যাবে, কারণ চেষ্টা যদি রাখে। ও পোস্ট গুলো দেখেন, ও কিছুদিন আগে এবি টেস্টিং নিয়ে একটা পোস্ট করেছে। হ্যাঁ, সো ওইটা করে আমাকে রিভিউ করতে দিল, ভাই এটা কি ঠিক আছে কিনা, ওর কিছু ভুল ছিল, ভুলগুলো আমি ঠিক করে দিলাম। তারপরে এবি টেস্টিং কি, যেটা ইন্ডাস্ট্রিতে খুব হাইলি ইউজড একটা জিনিস, এবি টেস্টিং দেশে, এটার ফুল ডিটেলস হলো সে এখানে এক্সপ্লেইন করছে কি কারণে, এবং কোড সহ লাস্টে আউটপুট সহ। তো কোড থেকে অনেক সময় ইম্পর্টেন্ট হলো প্রথমে বুঝায় বলা আমি কেন করতেছি, যে ডেটা সেট ওভারভিউ কি, ইনসাইট গুলা কি কি ছিল, এবি টেস্টিং বিষয়টা কি, আওয়ার ফাইন্ডিংস গুলা কি। ঠিক আছে, এটাই হলো। আর এতটুকু আমার দেখানো, সরি আরেকটু বাকি আছে, লাস্ট 1 মিনিট নিব আমি, এরপরে আপনাদের যত কোশ্চেন আছে, এমনি তো 20 মিনিট সর্বোচ্চ থাকবো। আর জাস্ট এটা হলো, মনে করেন যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ বলতে পারেন, একে আগামী কয়েক মাস যদি ফ্যামিলি মনে করতে পারেন বা একটা কমিউনিটি মনে করতে পারেন, লার্নিং কমিউনিটি, তাহলে আপনি ওই লেভেলে পৌঁছতে পারবেন। বা যেই আগ্রহ নিয়ে জয়েন করেছেন, মানি ইনভেস্ট করেছেন এবং আপনার টাইম দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তার এটা ফুলফিল হলো। সবাই সবাইকে হেল্প করি, ঠিক আছে। আর যে কোনো সময় ওকে প্লিজ, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন, আমার এমনি তো শেষ। আচ্ছা, প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড ভিডিও কি দেয়া হবে? জি জি জি, দেখেন আমি কিন্তু স্লাইডেও কিন্তু, আচ্ছা আমি আজকে স্লাইডটা দিয়ে দিব। স্লাইডটা হলো আপনারা একবার চেক করবেন। স্লাইড প্রথমে তো আপনি আনসারটা দিয়ে নিন। প্রত্যেক দিনের ক্লাসের রেকর্ডিংই ইউটিউব মানে গুগল মিট থেকে প্রসেস হইতে 2 ঘন্টার মতো লাগে।
সেটা আবার ডাউনলোড করে, যেহেতু ক্লাসগুলো রাতে, ওই রাতে হয়তো হবে না, পরের দিন ডাউনলোড করে ইউটিউবে দিতে একটু সময় লাগে, তো 24 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ফর শিওর। আজকেরটা কি দেওয়া হবে? জি জি, আজকেরটা দেওয়া হবে, আজকেরটা ওপেনই করে দেওয়া হবে, তো একদিন হয়তো বা লাগবে, একদিন না হয়তো 12 ঘন্টা লাগবে। আর প্রতি উইকে কি হোমওয়ার্ক থাকবে? জি, ছোট ছোট, যখন প্রজেক্ট দিব আমি টাইম দিব 15 দিন প্রজেক্ট করার জন্য, এরকম সুন্দরভাবে যেন করতে পারেন। আপনাদের স্যাম্পল কাজ আমি অলরেডি করে দেখাবো, হ্যাঁ। সো কিন্তু ছোট ছোট কাজ দিব যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা ডাটা ফাইল দিলাম আপনারা এক্সপ্লোর করেন, কঠিন কিছু না। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা, ডাটা অ্যানালিটিক্সে মানে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি, মানে ম্যাথ টাইপের আসলে কতটুকু আসলে জানা লাগে? ম্যাথ লাগে না বললে, ম্যাথমেটিক্স লাগে না বললেই চলে। ম্যাথমেটিক্স এর ভালো জ্ঞান লাগবে আপনি যখন ডিপ লার্নিং নিয়ে কাজ করবেন, বা ওইগুলাতে, ওইগুলা হলো মেশিন লার্নিং এর যে এআই পার্টে, যেটা ডাটা সায়েন্সের ওই পার্টে যখন কাজ করবেন। কিন্তু স্ট্যাটিস্টিক্স লাগবে কিছু, তো স্ট্যাটিস্টিক্স আলাদাভাবে আমি কিছু স্লাইড আপনাদের দিয়েছিলাম, তবে আমি ডিসাইড করেছি এইভাবে স্লাইড বাই স্লাইড না দেখিয়ে আমি ওটা দেখাবো। আমি যখন মেশিন লার্নিং দেখাবো তখন স্ট্যাটিস্টিক্স লাগে, ওই জায়গায় দেখাবো। আর এক্সেল যখন দেখাবো তখন একটু দেখাবো, তারপরে আউটলায়ার দেখানো কিভাবে, ডেটা তো আউটলায়ার দেখাইতে হয়তো সিকুয়েলে দেখাবো, এরকম বিভিন্ন জায়গায় দেখাবো, তো স্প্লিট করে দেখাবো, তা না হলে আপনাদের আবার কঠিন লাগবে। তো কঠিন কিছু হবে না ফর শিওর, আপনারা চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা যখন আপনি টাস্ক দিবেন, দেখা গেল কোনো টাস্ক দিবেন, তো ওইটা আমরা টাস্কটা করে কোথায় জমা দিব? কি মেসেঞ্জার গ্রুপে না অন্য কোথাও? আচ্ছা, যেই টাস্ক আপনাদের জমা দিতে হবে সেটা আমি গুগল মিটে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। তো গুগল মিটে আপনারা, গুগল মিট বলছি, গুগল ক্লাসরুমে আমি এটা শেয়ার, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, আমি এখন দেখাবো, তোমাকে মনে করাই দিন ভুলে গেলে। গুগল ক্লাসরুমটা কোনটা, ফেসবুক গ্রুপ কোনটা, সবগুলো আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। আর মিটিং লিংক নিয়ে আপনাদের চিন্তিত হইতে হবে না। আগামীকাল একটা মিটিং লিংক ক্রিয়েট করা হবে, সবাইকে ইনভাইটেশন পাঠানো হবে, মেইলে একটা ইনভাইটেশন যাবে, হয় আপনাদের ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডারে, আমি কিন্তু স্লাইডে লিখেও দিয়েছি। জাস্ট হলে এখানে একটা বাটন থাকবে ইয়েস লেখা, হ্যাঁ, আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন কিনা, ইয়েস লেখা থাকবে, ওই জায়গায় জাস্ট একবার ক্লিক করবা, গুগল ক্যালেন্ডারে অ্যাড করতে চান কিনা, গুগল ক্যালেন্ডারে অ্যাড করবেন, হয়ে যাবে অটো, একবার ক্লিক করলেই আপনাদের আর এটা নিয়ে চিন্তা। একই ক্লাস লিংক সবসময় থাকবে, সবাইকে এভাবে ক্লাসে অ্যাডমিট করতে হবে না, কারোর জন্য অপেক্ষা করতে হবে না, হ্যাঁ। অটো ক্লাস স্টার্ট হবে, আপনারা অটো জয়েন করতে পারবেন। কোনো কারণে ক্লাস কোনোদিন 10 মিনিট পিছালো, অটোমেটিক দেখবেন গুগল ক্লাসরুমে নোটিফিকেশন চলে যাবে, বা গুগল ক্যালেন্ডারে আপনাদের যেমন নোটিফিকেশন বাজে না, যে এরকম একটা মেসেজ যাবে যে 10 মিনিট পিছিয়েছে, বা ক্যালেন্ডারে দেখবেন টাইমটা শিফট হয়ে গেছে। সো এটা নিয়ে আমাদের এটা প্রথম ক্লাস নিয়ে যেরকম অনেক কোশ্চেন ছিল, এটা আর থাকবে না আপনার। জাস্ট আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অফিসিয়াল নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিব, বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বলে দিব যে যখন আপনাদের ইনভাইটেশন পাঠানো হয়েছে, আপনারা জাস্ট খালি ইয়েস বাটনে একবার ক্লিক করবেন। মেইলে, অনেকে মেইলে পাবেন না, স্প্যাম ফোল্ডারে থাকতে পারে, একটু চেক করবেন। সাবির ভাই, আমার আরেকজন ভাইয়া, তার হয়ে আসলে আমি প্রশ্নটা করছি, উনি আমাকে প্রশ্নটা করতে বললেন, হয়তো ওনার কোনো নেটওয়ার্কিং ইস্যু আছে। সেটা হচ্ছে যে উনি আমাকে বলছিলেন যে ভাই একটু জিজ্ঞেস করেন যে একটা সিঙ্গেল প্রজেক্ট এই ডেটা নিয়ে লার্নিং করাবে নাকি জাস্ট আলাদা আলাদা ডেটা নিয়ে জাস্ট দেখিয়ে দিবে, মানে উনি একটা প্রজেক্টের কথা বলছেন। আমি ফুল প্রজেক্ট করাবো, ফুল প্রজেক্ট, এবং ডিফারেন্ট ডেটা নিয়ে করব। কেন জানেন? যেমন হেলথ কেয়ার ডেটা নিয়ে এক জায়গায় কাজ করব, সেলস ডেটা নিয়ে এক জায়গায় কাজ করব, এরকম অন্যান্য বিষয় নিয়ে। কেন? কারণ হলো আপনার যেন ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে যখন কাজ করব, ডিফারেন্ট টার্ম উঠবে যখন। আচ্ছা, আমি ভুলে গেছি, GA4 এর উপর একটা ক্লাস নিব, তো আপনাদের তখন ডোমেইন নলেজ, ডাটা সায়েন্সে কাজ করতে গেলে সবাই একটা কথা বলে না, ডোমেইন নলেজ দরকার। এখন আপনি কাজই করেন নাই, এক্সপিরিয়েন্স হয় না, আপনি তো মাত্র শুরু করেছেন, তা আপনি ডোমেইন নলেজ কোথা থেকে আসবে? এই জায়গায় এই জন্য আমি ডিফারেন্ট ডেটা সেট নিয়ে ফুল প্রজেক্ট আমি করে দিব। আমি একটা করে দিব, আপনাকে একটা দিব, আপনাদের একটা দিব, ঠিক আছে? সো লার্নিংটা ইন্টারঅ্যাক্টিভ হবে দুই সাইড থেকে, এমন না যে আমি টাস্ক দিয়ে দিব আপনারা শুধু করবেন আর কিছু না। আচ্ছা সাবির ভাই, আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যে পোর্টফোলিওস গুলো দেখালেন আপনার স্টুডেন্টদের বা ছোট ভাইদের, ফর এন এক্সাম্পল আমরা ধরেন আফটার 6 মান্থ হয়তো বা আমরা প্রজেক্ট করব, তো আমরা যদি এই একই সমমানের পরিমাণে যদি আমরা প্রজেক্ট করি বা পোর্টফোলিও গুলো তৈরি করি, সেক্ষেত্রে অ্যাজ এ এন্ট্রি লেভেলে আমাদের অ্যাপ্রক্স লোকাল মার্কেটে এরকম স্যালারি হতে পারে অ্যাজ এ ফ্রেশ, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম স্যালারি হতে পারে অ্যাপ্রক্স। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যদি জব দিতে পারেন,
তাহলে স্যালারি মানে 1,20,000 1,50,000 নিচে হবে না। কিন্তু রিমোট জব আর কি যেটা বললাম, বা বাইরের কোম্পানিতে, কিন্তু সেটার জন্য বললাম লিঙ্কডিনে খুব অ্যাক্টিভ হইতে হবে, কারণ তাদেরকে আপনি পাবেন কোথায়? লিঙ্কডিন, ইনডিড এইগুলাতে পাবেন। অথবা আপনি ফ্রিল্যান্সার হিসেবে কিছুদিন কাজ করতে পারেন, তখন যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলেন, গুড রিলেশনশিপ, এবং আপওয়ার্কে অনেক কাজই থাকে যে 6 মাস 1 বছরের জন্য হায়ার করা, অথবা 3 মাসেরই কাজ করলেন, ওখান থেকে তারা ডাইরেক্ট হায়ার করে আপনার যদি কোয়ালিটি থাকে। কিন্তু ওই যে দেশের স্যালারিটা নিয়ে আমি বলতে পারতেছি না আপনাদের, কারণ এটা তো বিষয়টা হলো আপনি যদি ইন্টারভিউ প্রপারলি যদি এক্সপ্লেন করতে পারেন, যেটা হয়তো আপনি ইন্টার্নশিপের জায়গায় ইন্টার্নশিপ পাবেন না, আপনি হলো ডিরেক্ট। আর আমি ওর লেভেলে যেটা বললাম ওই লেভেলে যদি ইয়ে করেন, আপনি 30 অথবা 50 এক্সপেক্ট করতেই পারেন, যদি এক্সপিরিয়েন্স ছাড়া। আর আপনার যদি অলরেডি এক্সপিরিয়েন্স থাকে, আপনি 40, 50, 60, 40 থেকে 60-র ভিতরে এক্সপেক্ট। না, ইটস অল অ্যাবাউট আসলে ইন্টারভিউটাকে ফেস করা, ওইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এক একজন এক একভাবে ডিল করে। জি, এই জন্যই বললাম মাইন্ডসেট, ইন্টারভিউ প্রথমত মাইন্ডসেট, এবং ইন্টারভিউ গিয়ে ওইভাবে নিজেকে ফুটায় তোলার একটা ব্যাপার, তারাও আপনাকে সুযোগ দিচ্ছে কিনা ফুটায় তোলার, এটাও একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় বাকিদের কোশ্চেন নেই। ইফাত মনে হয়, আচ্ছা আমি সিকুয়েন্সিয়ালি নেই। ইফাত মনে হয় অনেকক্ষণ যাবত হ্যান্ড রেজ করে রেখেছেন, একটু বলেন। ভাই আমি আচ্ছা আচ্ছা, একজন একজন করে আপনারা ডিসাইড করেন কে বলবেন। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, ইফাত বলুক, তারপরে আপনি বলেন, উনি অনেকক্ষণ আগে হ্যান্ড রেজ করেছেন, হ্যাঁ, তারপর সাইমা আপু বলেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে একদম ফার্স্টে বলেছিলেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করেছিলেন ফ্রিল্যান্সিং সাইটে $600। ওই কাজের টাইমটা কত দিনের ছিল আর কি? ওই কাজ শাইনির, হ্যাঁ বলতে পারি, আমরা সব টিম হিসেবে কাজ করেছি, 3 জন ছিলাম টিমে, তো 3 জন মিলে যখন কাজ করি, ফার্স্ট প্রজেক্টটা অনেক কমপ্লিকেটেড ছিল, তাও মনে হয় 15 দিন অ্যাটমোস্ট, হ্যাঁ 2 সপ্তাহ মনে হয় টাইম নিয়েছিলাম। কিন্তু এখন যেটা আমি কাজ করি, এটা আসলে ভেরি করে। আপনি যদি প্রথমে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড করতে যান, প্রথম দিকে একটু কম টাকায় কাজ নিতে হবে। আমরা একজন ইন্ডিয়ান একজন আছে, উনি অ্যাস্ট্রাজেনেকা থেকে কাজ করতেন, যারা ওই যে করোনার ভ্যাকসিন, কোভিড এর ভ্যাকসিন ডেভেলপ করে। উনি এখন নিজের একটা কোম্পানি দিয়েছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত। তো ওনার টিমে আমরা এখানে একটা বাংলাদেশের একটা টিম কাজ করি, আমরা কয়েকজন, মানে আমার আন্ডারে যারা আছে। আর একটা হলো ইন্ডিয়া থেকে, কেরালা থেকে কয়েকজন কাজ করে। সো ওনার জন্য যেগুলো বানায়, ওনার জন্য পিওসি বলে, প্রথম কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টের একটা কনসেপ্ট বানানো হয়, প্রুফ অফ কনসেপ্ট, এবং সেটা দিয়ে পরে বড় প্রজেক্ট আনতে হয়। এরকম সিচুয়েশন যদি আপনার আসে, তখন আপনি ক্লায়েন্টের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন। তার সাথে আমাদের যেটা, সে আমাদের কমই দিচ্ছে, কম বলতেও তারপরে আমরা তার সাথে 3 মাস কাজ করেছি। একসাথে তো আর একটাই করি না, আরো অন্যান্য থাকে, $2,500-3,000 মতো দিয়েছে। কিন্তু এটা যদি ফুল প্রজেক্ট যখন আমরা পাবো, তখন আমরা এই একটা প্রজেক্ট থেকে আমরা, যদি তারটা অ্যাপ্রুভ হয়, আমরা যদি ভালো কাজ করে দিতে পারি, তার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়, তখন ফুল প্রজেক্ট তুলে দিব, তখন হয়তো বা $10,000 বা $5,000 মতো। আবার এখন ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে এখন কাজ করতেছি। সো ওনার কাজ যেমন আমাদের 3 দিন লাগছে, কিন্তু $2,000 কাজ, এবং উনি পেপারে আমাদের নামও দিবে। এর আগে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির একজনের সাথে কাজ করেছে, আগস্টের 29 তারিখে আমার একটা পেপার পাবলিশ হয়েছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো 9.4, আমেরিকান জার্নাল অফ ট্রান্সপ্লান্টেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশনের উপরে কাজ ছিল, যেটা নিয়ে। সো ওই কাজও এরকম ইজি ছিল। এখন ইজি কিভাবে হয়েছে? প্রথমত অনেকদিন যাবত আমরা কাজ করি, আর একটা হলো ব্যাপারটা হলো ক্লায়েন্টের ফান্ডের উপর অনেক সময় নির্ভর। সো সবসময় যে এমন হবে এমন না, এই কাজগুলো ওয়েব অ্যাপ্লিকেশন গুলো একটু ট্রিকি। কিন্তু আপনি যদি পাওয়ার বিআই প্রজেক্টের কাজ করেন, আপনি ফাইবারে যদি কাজ করেন, বেশিরভাগ সময় পাবেন হলো $50, $100, $150 এরকম পাবেন, কারণ এটা ইজি, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছুই করতে হয়। কিন্তু এই কাজটাই যদি আপনার ডেটাবেজের সাথে ডেটা নিয়ে কাজ করতে হয়, আপনাকে ডেটা সোর্স দিল, ক্লাউডে হোস্ট করা, এই ধরনের প্রবলেম নিয়ে যদি কাজ দেয়, একটা মেশিন লার্নিং প্রজেক্ট হয়, তখন সেটা অবভিয়াসলি দেখা যাবে হলো $400-500 দিকে চলে যাবে। সো বেসড অন আসলে কাজের কমপ্লেক্সিটির উপর নির্ভর করে। আচ্ছা ভাই, এই যে $50 বা $100 যে কাজগুলো, সেগুলো কত দিনের, যে ড্র্যাগ এন্ড ড্রপ বা পাওয়ার বিআই কাজ, এটা কত দিনের সময় দিয়ে থাকে ওরা ক্লায়েন্টরা? এটা আসলে নির্ভর করে, কাজ যদি কম থাকে সে তো অবশ্যই চিন্তা করবে যে একদিন, বা অনেক সময় দেখা যায় হলো ডেডলাইন থাকে একদিন 2 দিন, অনেক সময় কিন্তু মোস্টলি হলো 1 সপ্তাহ। কিন্তু আপনি তো পুরো সময় যে কাজ করবেন এমন না, ফ্রিল্যান্সিংটাই তো বেশিরভাগ সময় নেয় হলো মানুষ কি জবের বাইরে আর একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম, বা উইকেন্ডে কাজ করে। যখন আপনি ফুল টাইম কাজ করবেন, তখন তো মাল্টিপল প্রজেক্টে কাজ করবেন। তখন আমরাই যেমন হলো মাল্টিপল পারসন একসাথে 4টা প্রজেক্টে কাজ করতেছি, 3 জন মানুষ 4টা প্রজেক্টে কাজ করতেছে। সো এগুলো ডিপেন্ড করবে। এটা এই চিন্তাটা পরে করলেও হবে, সমস্যা হবে না। আমি যখন ওগুলা দেখাবো, যখন আপনার
অ্যাকাউন্ট করে দিব, গিগস করে দিব, তখন আপনি রিয়েলাইজও করতে পারবেন মানে যে জব পোস্টিং গুলো আসছে ওইগুলা দেখা যায়, ওইগুলো আপনার সাবজেক্ট নিয়ে বা আপনি কোন বিষয়ে আপনার এক্সপার্টাইজ আছে ওই বিষয়গুলোতে আপনি ফিল্টার করে আপনি দেখতে পারবেন তারা কি ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে, কত দিনে চাচ্ছে, কত ডলার দিবে এরকম। আর কিছু কিছু জায়গায় আপনাকে অফার করতে হয়। ঠিক আছে, সাইমা আপু মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, এরপরে নাবিদের বিষয়। জি ভাইয়া। না 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 ভাইয়া আমি তো দেশের বাইরে থাকি, আপনি দেশের বাইরেও জব করেছেন, আমার ইন্টারভিউ বা পোর্টফোলিও প্যাটার্ন কি দেশে যারা রয়েছে তাদের মতোই হবে নাকি একটু ডিফারেন্ট হবে, সেই বিষয়ে যদি ভাইয়া একটু বলতেন। জি, এটা হলো আমি সবসময় ফোকাস করে রাখি এবং আপনাদের সবাইকে বললাম, রিমোট বা বাইরের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে তৈরি করবেন, তাহলে লোকাল মার্কেটে ওইটা কি হবে। এবং এই যে লিঙ্কডইনে শেয়ার করার ব্যাপারটা যখন চলে যাচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইন্টেন্ড করি যে গ্লোবাল মার্কেটকে টার্গেট করি। এবং ভালো কোম্পানিগুলো কিন্তু এরা কিন্তু ট্র্যাক রাখে যে পাওয়ার বি এর উপর কাজ করলো কি। ইভেন আপনি বিভিন্ন কোম্পানিকে ট্যাগও করতে পারেন, হ্যাঁ, যেমন তাদের একটা ডাটা নিয়ে কাজ করলেন, তাদের একটা প্রবলেম নিয়ে কাজ করলেন, তখন কিন্তু আপনি তাদেরকে ট্যাগও করতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, তারা কিন্তু এগুলো তাদের সার্চে কিন্তু চলে আসে। এবং আপনাদের স্ট্যান্ডার্ড, এবং আমি কিছুক্ষণ আগে আপনাদের যেটা দেখালাম এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং ওই স্ট্যান্ডার্ডই করবেন, আমি ওই স্ট্যান্ডার্ডই দেখাবো। এগুলো কিভাবে আপ করতে হয় কিংবা এগুলো কিভাবে তৈরি করতে হয় আমি সব দেখাবো, আমাদের বলা হবে। আমি আপনার জি জি আমি সব দেখাবো। এই জন্য আমি কিন্তু এতক্ষণ কিন্তু এটাই এক্সপ্লেন করছিলাম, এবং আজকে যে স্লাইডটা আপনাদের দিয়ে দিব, এটা যদি একবার থরলি দেখেন যদি আপনারা ভালোভাবে, তাহলে কিন্তু আরো কোশ্চেনের আনসার্ড হয়ে যাবে। অনেকের যে মনে যে ছোট ছোট কোশ্চেন থাকবে বা অনেকে পরে ঢুকেছেন বা বুঝতে পারেন নাই, ওইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলা কিন্তু আমি সবগুলো আপনাদের আমি একটা কাজ আমি করে দিব। আমি তো এখন কথা হলো আপনাদের সবারটা আমি করে দিতে পারবো না, তাই না? আমি আপনাদের লাইভ সেশনে রেখে এবং রেকর্ডিং অন রেখে একটা প্রজেক্ট করব মনে করেন এক্সেলে। আমি যখন একটা প্রজেক্ট এরকম করলাম এবং এটা কিভাবে পোর্টফোলিও কিভাবে বানাইতে হয় সেটা দেখাইলাম, একজনের একটা পোর্টফোলিও বানালাম একজনের, এবং সেই পোর্টফোলিওতে এই জিনিসগুলা কিভাবে ডেসক্রাইব করলাম, প্রেজেন্ট করলাম, সব দেখাবো। এখন কি সবাইকে কি এভাবে দেখাইতে হবে, নাকি এটা দেখে যে আপনি আপনাকে যে আপনাদের যখন একটা প্রজেক্ট গুলা দিলাম সেগুলো আপনারা করতে পারবেন? এটা তো উচিত, তা না হলে তো আপনি রিয়েল লাইফ প্রজেক্টে গিয়েও কাজ করতে পারবেন না, বা জবে যখন যাবেন আপনাকে তো সবসময় আরেকজনকে সলিউশন করে, আমি সলিউশন পুরো টেকনোলজি দেখাবো। এটা নিয়ে কোনো চিন্তা করেন, যে টার্ম গুলা বললাম আমি কোনো কিছুই ওভারভিউ করে যাব না, সব ডিটেলসে দেখাবো, দেখাই দিব। আপনারা ভিডিওটা দেখে দেখে মানে বারবার টেনে 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 আপনারা একটা স্ক্রিনে ইজিলি এই জিনিসগুলো তৈরি করে দিতে পারবেন। কিন্তু ডাটা সেট টু ডাটা সেট, প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করবে, রাইট? প্রবলেম ডিফারেন্ট হবে। ওই জায়গায় হলো একটু ওপেন মাইন্ডেড চিন্তা করতে হবে, কপি পেস্ট হবে না, আমি যেন ডিফারেন্টলি চিন্তা করতে পারি। এটা যখন ডেভেলপ হবে তখনই আপনি বড় জায়গায় যাওয়ার চিন্তা করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, নাবিদের কোশ্চেন। জি, আসসালামু আলাইকুম ভাই। সুলাইমান ভাইয়ের পোর্টফোলিও সাইটের লিংকটা কি একটু শেয়ার করা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি কিন্তু আমি বললাম স্লাইড কিন্তু শেয়ার করব। স্লাইড শেয়ার করা মানে স্লাইডের ভিতরে লিংক কিন্তু অ্যাড করা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ক্লিক করলে হবে। হ্যাঁ, রিদন ভাই মনে হয় বা কিছু। আচ্ছা, এখানে কে সিনিয়র কে জুনিয়র আমি জানি না। আমি ড্যাফোডিলে যখন ছিলাম তখন আমার স্টুডেন্টকে সবসময় আপনি করে বলতাম। এখানে কেউ আপনারা আমার সিনিয়র হবেন, কারো থেকে আমি সিনিয়র হব, আমি আপনি করেই ডাকছি। ইন্ডিভিজুয়ালি পরে পরিচিত হয়ে নিলে আলাদাভাবে সমস্যা নাই। হ্যাঁ, এখন হ্যালো। জি জি, হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, রেজাল্ট ভাই বলেন। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পাওয়ার বি তো আপনারা দেখাবেন, তাই না? তো পাওয়ার বি এটা কি ওয়্যার হাউস যে ম্যানেজমেন্ট বা ওয়্যার হাউস যে টপিকটা বলতেছেন, ওয়্যার হাউজিং যে প্রসেসটা, সেটা কি পাওয়ার বি এর সাথে মানে কানেক্টেড থাকবে নাকি আলাদা সেপারেট হবে? নাম্বারে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। আমরা প্রথমে এই কোশ্চেনটাই বলি যে আপনার হলো আমরা ডেটাবেজের সাথে কানেক্ট করে দেখাবো, তো সেটা আপনার স্নোফ্লেক ডেটাবেজই দেখাবো, সমস্যা নাই। ডেটা ওয়্যারহাউস যেটা বানাবো সেটার সাথে কানেক্ট করে দেখাবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, পাওয়ার বিআইটা কি আমরা ওরাকল ইবিএস এর সাথে কতটুকু ইজি বা কমপ্লিকেটেড বা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা একটু রিসার্চ করতে হবে। এটা পাওয়ার বি এর ইন্টিগ্রেশন
প্রথমত হলো পাওয়ার বিআই থেকে কি ওরাকলের সাথে কানেক্ট করা যায় কিনা। আমার নিশ্চিত যে যে কোনো সোর্সের সাথে কানেক্ট করা যায়, তো কানেক্ট করা হয়তো বা যাবে, আর কানেক্ট করলে বাকি কাজ তো পাওয়ার বিআই যেভাবে করে নিবে। কতটুকু ইজি বা কঠিন ইজি বলতে আমি এটা যেটা বলতে চাচ্ছি, পাওয়ার বিআই যেহেতু আমি ইবিএস এর সাথে কানেক্ট করি, সেটা কি ডাটা ফ্লোটা কি অটোমেটিকলি হবে নাকি কোনো একটা না, এটা টাইম আপনার বা কনফিগার করে দিতে হবে, আমার এটা আপনার প্রসেসের উপর। মাধ্যমে যাবে? জি জি, লাইভ এটা ডাটাটা আপনার কি উপর। আমি সিনক্রোনাইজ করতে পারবো? জি ভাই, এটা হলো আপনার উপর। আপনি যদি দুইটা মোড আছে পাওয়ার বিআই, আপনি তো যদি জানেন, বা এটা আমরা পরবর্তীতে দেখাবো, ডিরেক্ট কোয়েরি এবং ইম্পোর্ট মোড। ইম্পোর্ট মোডে হলো আপনি পুরো ডাটা নিয়ে আসতেছেন, তখন আর লাইভ থাকলো না কোনো কিছু। ডিরেক্ট কোয়েরি যদি করেন তখন হলো আপনি যখন একজন কোনো কিছু ক্লিক করবে তখন ডিরেক্ট হবে, কিন্তু আপনার ডাটা যদি অনেক হিউজ ভলিউম হয় তখন কিন্তু ডিরেক্ট কোয়েরি আবার খুব স্লো হয়ে যাবে। তো অনেকগুলো প্রোস এন্ড কনস আছে, ট্রেড অফ আছে, একটা পাইলে একটা পাওয়া যায় না। আর রিফ্রেশের কথাটা যেটা এখানে ভায়াবল সলিউশন, যেটা যদি ডাটা খুব বেশি বড় না হয়, 2-3 জিবির ভিতরে হয় যদি, তাহলে আমরা ইম্পোর্ট মোড দিয়ে ইম্পোর্ট করতে পারি। পরে যেটা করতে ডাটা পারি যদি শিডিউল এরকম করে হয়, মনে করেন 4 টিবি 5 টিবি। আচ্ছা, এটা কি আমরা না, এই ডাটা আপনি এভাবে করতে পারবেন না, এই ডাটা আপনি ইম্পোর্ট করতেই পারবেন না। এই ডাটা যদি করতে হয় তখন হলো হয় আপনার পাওয়ার বিআই এর আপনার এন্টারপ্রাইজ ভার্সন আপনার অফিস থেকে দিতে হবে আপনাকে, তখন আবার ওই মডেল আবার সাপোর্ট করে 10 টেরাবাইট পর্যন্ত, না 10 জিবি পর্যন্ত। এটা একটু দেখতে হবে, 100 টেরাবাইট বা এরকম কিছু সাপোর্ট করে, বা 100 জিবি। কিন্তু এটা হলো পাওয়ার বিআই সেকশনে গিয়ে আমরা মনে হয় করলে মনে হয় আলোচনাটা, কারণ অনেকেরই মাথার উপর দিয়ে যাবে। তারপরেও যে বলি, এটা আপনার সাপোর্ট করবে না এইভাবে, আপনি ইম্পোর্ট মোডে করতে পারবেন না, ডিরেক্ট কোয়েরি মোডেই করতে হবে। কিন্তু এখানে আরো কমপ্লেক্সিটির ব্যাপার আছে, এটা এইভাবে হবে না। আপনার হলো ডেটা একটা ওয়ে আছে, কি বলে, ব্লেন্ডেড টেবিল আছে। এখানে কিছু ডাটা থাকবে আপনার ইম্পোর্ট করা, কিছু ডাটা, সব ডাটা তো আপনার সবসময় লাগবে না, আপনি সব ডাটা নিয়ে কাজ করবেন না। যেটা লাগবে ওটা কি শিডিউল করতে হবে, শিডিউল করতে হবে। আবার কিছু জায়গায় ডাটা ইম্পোর্ট করা থাকবে, কিছু ডাটার উপরে লাইভ কুয়েরি হবে। সেটা কমপ্লেক্স প্রসিডিউর, কিন্তু আমার ইয়েতে ছিল, আমি রিলেটেড একটা কিছু দেখানোর চেষ্টা করবো। কিন্তু এটা আমি ওরাকলে দেখাবো না। আমি যেহেতু ইউজুয়ালি এই ধরনের প্রবলেম নিয়ে যখন কেউ কাজ করে, ওরাকলের কিন্তু নিজস্ব বিআই সিস্টেম আছে, আপনি ওইটার কিন্তু নেটিভ, ওইটা দিয়ে কিন্তু আপনি বেটার সাপোর্ট পাবেন। হ্যাঁ, ওইটা যেটা আমি জানি, কিন্তু ওইটার প্রেজেন্টেশন এবং ভিজুয়ালাইজেশন মানে এতটা মডার্ন বা ইন্টারেক্টিভ না। সবকিছুতেই কিন্তু ট্রেড অফ আছে, আপনি কিন্তু সব মানে এক জায়গায় পাবেন না। যেমন আপনি এই কাজগুলো যদি ডেটা লেগে যদি রাখেন, অ্যাজিউর ডেটা লেগে, ডেল্টা ফরম্যাটে, তখন পসিবল। এটা সার্ভারলেস সিকিউএল পুল নামের একটা বিষয় আছে, ওইটা দিয়ে আপনি লাইভ কুয়েরি চালাইতে পারবেন। কিন্তু ওইটার জন্য প্রতি পার টেরাবাইট ডেটা প্রসেসিং এর জন্য $5 করে কাটবে। আচ্ছা, ওখানে তো আমি ফুল ডেটাবেজের ফিগার বললাম, যদি এরকম হয় আমি অ্যাকুমুলেটেড কোনো টেবিল বা কোয়েরি ডাটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমরা এই বিষয়গুলো এই বিষয়গুলো পাওয়ার বিআই সেকশনে কাজ কথা বললে ভালো হয় না, আমি মনে অনেকটা ইনসাইট দিলাম। কিন্তু এখন কিন্তু সবারই আবার আপনার পার্সোনালি আমাকে অবশ্যই কল দিতে পারেন, আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনি পার্সোনালি আমাকে নক দিন। আচ্ছা হ্যাঁ, বাকিরা একটু হ্যাঁ, সুষময় কিছু বলতে চাচ্ছিল। আসসালামু আলাইকুম স্যার, আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আপনি ওই দিন গ্রুপে বলছিলেন যে আমাদের সফটওয়্যার হচ্ছে স্যার বলছিলাম যে আমাদের যে কোর্স মডিউল অনুযায়ী যে সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করা প্রয়োজন বা দরকার হবে, তার একটা আউটলাইন যদি আপনি দিয়ে দিতেন তাহলে আমরা ওই অনুযায়ী প্রিপারেশনগুলি নিয়ে রাখতাম। আর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আমাদের আগে থেকে কিন্তু আমার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা ওকে, প্রথমত হলো যে এখনই সবগুলা যদি আমি বলি, এখনই কেউ যদি অ্যানাকোন্ডা বা মিনিকোন্ডা ইনস্টল করে রাখে, এখনই যদি পাওয়ার বিআই করে রাখে, এটা কি আদৌ কোনো দরকার আছে? আমরা হলো সিকুয়েন্সিয়ালি তো যাবো। হ্যাঁ, তো প্রথমে যেটা আমার কিন্তু দরকার ছিল, আমি কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, আচ্ছা সুষময় পরে জয়েন করেছেন, হ্যাঁ এই জন্য জানেন না, আমি কিন্তু আপনাদের প্রথমেই বললাম না যে এক্সেল ইনস্টল করার জন্য ইভেন এক্সেলের কোন ভার্সন গুলা প্রায়োরিটি না হলেও চলবে, কিন্তু বললাম যে কোনটা, তো আমি এটা বলে দিচ্ছি কিন্তু অলরেডি। হ্যাঁ, তাও আমি নেক্সট ক্লাসে, আমি যেই ক্লাসের দরকার হবে, আমরা যখন একটা জায়গায় শুরু করব সেটার আগে আমরা ওটা আমি অ্যানাউন্স করে দিব। হ্যাঁ, গ্রুপেই করে দিব, কোনো সমস্যা নেই। আগেই সব ইনস্টল করে, কারণ ইনস্টলেশনটা অধিকাংশ সময় আমি দেখাবো, যখন মিনিকন্ডা ইনস্টল করা পাইথন ইউজ করার জন্য কঠিন আছে,
হ্যাঁ, এটা আমি দেখাই দেবো। পাওয়ার বিআই দুইভাবে ইনস্টল করা যায়। একটা হলো ইয়ে থেকে নামানো যায়, মাইক্রোসফট স্টোর থেকে অনেকে ডাউনলোড করে, ডাউনলোড করার ওয়াইটা ভুল, স্টোর থেকে নামানো উচিত, অটো আপডেট হয়। এরকম আরো কিছু গুড প্র্যাকটিস আছে। তো আমি সব স্নোফ্লেকে বা এসকিউএল এ যখন কাজ করবো আমি পুরোটা ইনস্টল করে দেখাই দেবো, এই জন্য আগে বলতেছি না, আমি আগে দেখাবো তারপরে হলো ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেন যেন কি ছিল, আমি 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 মনে হয় বুঝি নাই, মনে হয় সেকেন্ড কোশ্চেন স্যার দ্বিতীয় কোশ্চেনটা ছিল আমাদের কি কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে কিনা, কারণ হচ্ছে না লাগবে না। আমি এটা ফ্রি টায়ার ইউজ করে করে সবগুলা স্নোফ্লেক কিভাবে ইউজ করা যায়, পাওয়ার বিআই কিভাবে ইউজ করা যায় আমি সবই দেখাবো। সো ইনশাআল্লাহ করতে হবে না। তাও এক্সেল এর ক্ষেত্রে বললাম, আমি প্রথমেই বলে দিয়েছিলাম 365 ইউজ করলে 350 টাকা দিয়ে না 300 টাকা দিয়ে ওই যে জেআর সলিউশন না কাদের জন্য আমি লিংক দিয়েছিলাম, ওদের এখান থেকে কিনে নিতে পারেন, কেউ 1 বছর ইউজ করতে পারে। সো এটা করলে ভালো, করতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ প্লিজ রিজওয়ান, রিজু ভাই কিছু বলছেন। জি ভাই থ্যাংক ইউ ভাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে লিঙ্কডইন প্রোফাইল, যেটা তো আমাদের একটা এক্সিস্টিং অনেকেরই হয়তো বা আছে, প্রফেশনাল একটা প্রোফাইল আছে, তো এটার জন্য তো মনে হয় একটা সেপারেট প্রোফাইল খুলতে হবে নাকি, বা ওইটা না 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 একদম না, আপনার সেম প্রোফাইলই আপনি জাস্ট আজকে থেকে যা শেখা শুরু করলেন, আপনার জার্নি অ্যানাউন্স করে আমি আপনাকে সাজেস্ট করবো আর কি, আপনার ভালোর জন্য, যদি ভালো জায়গায় যেতে চাই তাহলে আপনি কি শিখতেছেন এটা অন্যদের সাথে শেয়ার করা, প্রজেক্ট হলে প্রজেক্টটা শেয়ার করা, যেন মানে আমরা লিঙ্কডইনে সবারই আছে, কিন্তু কয়জন আমরা পোস্ট করি, আমাদের শুধু জব হইলে জানাই স্টার্টেড এ নিউ পজিশন, ছাড়লে জানাই, কিন্তু এটা তো মেইন না। হ্যাঁ ঠিক আছে, সো এটা ওকে। আমি সিরিয়ালি এভাবে বলি, আমারও হচ্ছে যে প্রোফাইল যে খুব বেশি একটা গোছানো বা কিওয়ার্ড গুলো যে না, আমরা এখন থেকে শুরু করব, আমরা কিন্তু আমারও কিন্তু খুব গোছানো না, হ্যাঁ কিন্তু এখন থেকে শুরু করব। আমার মনে করেন যে আমি যেভাবে পোস্ট করতেছি আপনাদের, আর আমি তো আপনাদের কিছু রেফারেন্স দিলামই, হ্যাঁ তাদের কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ। রেদওয়ান আহমেদ, আমি সিরিয়ালি উপর থেকে নিচ্ছি। আচ্ছা একটু করে শেষ করি, হ্যাঁ কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে। আচ্ছা বলেন প্লিজ। আমার হচ্ছে 2-3টা প্রশ্ন একসাথে ছিল, আমি একটু তাড়াতাড়ি করব। আচ্ছা, যারা নন আইটি বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, ধরুন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, তারা কি এই ক্ষেত্রে ক্যারিয়ার বিল্ড আপ কেমন হবে আর কি তাদের, এটা হচ্ছে একটি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে এটা কোর্সটা করলে প্রায় 80% কমপ্লিট হবে, তো সেক্ষেত্রে আমার প্রশ্ন আছে কেন আমরা 90% নয়, কেন 95% নয়, বা সেক্ষেত্রে আমি যদি আরো অ্যাডভান্স শিখতে চাই সেক্ষেত্রে আপনি কতটুকু হেল্প করবেন বা রোডম্যাপ দিবেন কিনা। এটা কিন্তু অলরেডি এই দুইটা কোশ্চেনের কিন্তু আনসার অলরেডি দেওয়া, কিন্তু আমি কিন্তু গত 1.5 ঘন্টায় কিন্তু এগুলো এক্সপ্লেইন করেছি, এবং স্লাইডও আছে। তাহলে আমি হয়তো মিস করেছি, আমি আবার রেকর্ডিং শুনবো। আরেকটা প্রশ্ন, তারপর আমি বলার চেষ্টা করব। জব মার্কেটের ক্ষেত্রে যেমন ধরেন আমরা আমাদের দেশে বিভিন্ন জবে দেখি, সরকারি বা বেসরকারি জবে, যে সাবজেক্ট উল্লেখ করে দেয় যে অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েশন লাগবে বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে। তো সেক্ষেত্রে আসলে যারা ডেটা সায়েন্সে বা ডেটা অ্যানালিটিক্সে, বিজনেস অ্যানালিটিক্সে যারা গ্রাজুয়েশন করছে, পোস্ট গ্রাজুয়েশন করছে, সেক্ষেত্রে আসলে আমরা তো অনেক পিছিয়ে থাকবো কিনা। কারণ হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং এ ই করা, হ্যাঁ আমি অনেস্ট রিপ্লাই দিচ্ছি, বুঝতে পেরেছি। কিছুটা তো ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, তো এটাকে কাটানোর জন্য কি করবেন, এই জন্য যে এই গাইডলাইন তৈরি করা, যে আপনাকে কেন বললাম যে আপনি যে প্যাশনেট কতটা, আপনার লার্নিং জার্নিটা শেয়ার করুন। আপনি 6 মাস শিখে একটা জিনিস দাঁড় করে হুট করে গিয়ে বললেন যে আমার এটা বা আমি রেডি চাকরির জন্য, এটা তো কেউ বিশ্বাস করবে না, যেহেতু আপনার আগে ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট ছিল বা সামথিং। কিন্তু আপনি যদি মানে ধৈর্য সহকারে যদি 6 মাস যাবত যদি এটা যদি শেয়ার করেন, 1 বছর যাবত যদি আপনার কাজগুলো শেয়ার করেন, ভালো একটা পোর্টফোলিও ডেভেলপ করেন, আপনার সিনসিয়ারিটি, আপনার জার্নি সম্বন্ধে, তখন তো মানুষ জানবে যে সে শিখে আসতেছে, তো তাই সে আমার কাজ করতে পারবে, আমার ভ্যালু অ্যাড করতে পারবে আমার কোম্পানিতে, কেন নয়। কিন্তু যেটা ইনিশিয়াল স্ক্রিন আউটের ক্ষেত্রে যদি কেউ শুধু সিভি দেখে যদি কেউ ইয়ে করে, হ্যাঁ যে পোর্টফোলিও দেখলো না, আপনার লিঙ্কডইন পোস্ট দেখলো না, প্রোফাইল দেখলো না, তো ওই ক্ষেত্রে রিজেক্টেডের চান্স হিউজ আছে। এটা অনেস্টলি এটা বলতে হবে, কারণ তারা রিক্রুটমেন্টের জন্য দিয়েছে স্ট্যাটিস্টিক্স বা এটা। আমার এমন ডেটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয় না, সিএসসি এটা, কিন্তু ডেটা সায়েন্টিস্ট হিসেবে সব থেকে ভালো করে সিএসসি মানে স্ট্যাট, ম্যাথমেটিক্স এইসব ব্যাকগ্রাউন্ডের মানুষজন। হ্যাঁ, তো এইসব জায়গা থেকে যখন অ্যাপ্লাই করে তখন কিন্তু নেয় কিন্তু। আর এই জন্য জুনিয়র লেভেলের পজিশন গুলা নিয়ে এত মানে সাবজেক্ট রিলেটেড এত ইয়ে হবে না। তাও যেসব কোম্পানি শুধু সিভি দেখে ইয়ে করে, লিঙ্কডইন প্রোফাইল দেখে না, দেখে না, সেখানে কঠিন অনেস্টলি বলতে গেলে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এই জন্যই
আমরা তো অপশনাল একটা কথা বললাম যে ফ্রিল্যান্সিং এর জন্য বিষয়টা ক্যারিয়ার, কারণ আপনি নিজের এক্সপিরিয়েন্স যদি কোথাও দেখাইতে পারেন যে আমি 6 মাস কাজ করেছি শিখে, তখন আর আপনার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা অনেকটা এটা শেডো হয়ে যাবে। আর ওই জায়গাগুলোতে আমরা গাইড করব কিনা, আমি কিন্তু গাইড করব এটা অলরেডি আপনারা বলার আগে আমি বলেছি। কারণ আমি হলো যে জিনিসগুলো 20% এর কথা বললাম, এই 20% আপনারা চাইলেও আমি শিখাইলেও শিখতে চাইবেন না। এখন অধিকাংশ নো এসকিউএল শিখাইতে চাইলে আপনারা অনেকেই শিখবেন না। এসকিউএল অনেকে আছে যে পাওয়ার বিআই শিখতেছে, এসকিউএল কেন শিখবো? ওইটা তো কতটুকু দরকার আমি জানি, কাজ করানোর সময় বুঝতে পারি। তো নো এসকিউএল শিখাইলে এখন শিখবেন না। ডিপ লার্নিং এর জন্য ম্যাথমেটিক্স এর ডিপ নলেজ লাগবে, ওটা শিখতে হবে। তো এগুলাই জন্য বললাম যারা 80% আপনার জব ইয়েতে, আর আপনি তো 100% জবে অ্যাপ্লাই করেন না। লিঙ্কডইনে আপনি জব অ্যালার্ট অন করে রাখেন, কতগুলো আসবে। জবে অ্যাপ্লাই করাটা কিন্তু সাহসের বিষয়, সময়ের বিষয়, আপনি তো সবগুলা করবেন না। ঠিক আছে, আমার মনে হয় এটা একটা কেউ হয়েছে। আর লিটন, লিটন আপনি যদি করতেন। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। আমার ইয়েটা হচ্ছে দুইটা। আমাদের যে জয়েনিং টাইমটা, প্রথম যে জিনিসটা বলছে, যেমন ধরুন আপনি অনেক কথা বলে ফেলছেন, আমি 5-7 মিনিট লেটে জয়েন করেছি, সেই জন্য আগের গুলো হয়তো আমি বুঝতেই পারিনি বা শুনিও নাই। এই জন্য আমাদের ক্লাসগুলো স্টার্ট হওয়ার আগে অন্তত 10 মিনিট একটু টাইম দিবেন, যেন জয়েনিং টাইম সবাই থাকতে পারে, সবাই যেন ওই 10 মিনিটের ভিতরে তারপরে আপনি স্টার্ট করবেন। সেটা হলে আমরা এটা নিয়ে আমি করবো, যেমন আজকে অনেকে মিস করেছেন। এটা নিয়ে হ্যাঁ, আপনি জিনিসটা বলছেন, আমি শুনি নাই কিন্তু। না, এটা না, হ্যাঁ এটা বলি নাই আমি, কিন্তু মাঝে দিয়ে একটা কিছুক্ষণ আগে বলেছি একটা বিষয় যে যে জয়েন করার বিষয়টা এটা এরকম থাকবে না। জয়েন করার বিষয়টা আপনাদের একটা মেইল পাঠানো হবে, মেইলে ইনভাইটেশন, গুগল ক্লাসরুমে, মানে আপনাদের যেই মেইল দেওয়া আছে ওই মেইলে যাবে, এবং শুধু ওই মেইল দিয়ে জয়েন করতে পারবেন। তখন আর এরকম অ্যাডমিট করতে বসে থাকতে হবে না আপনাদের, বা ইয়ে করতে হবে না। না, আমি সেটা বলি না, আসলে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার, আমি এটা প্রশ্ন ছিল না, আমি ছিল যে আমি বুঝতে চাচ্ছিলাম যে আপনি অন্তত 10টা মিনিট জয়েনিং টাইমটা দিবেন। অর্থাৎ আমরা তো জি মানে আমি সাপোজ ধরেন আমাদের 9:30 ক্লাস, আপনি যদি 9:30 স্টার্ট করে দেন, অনেকের পক্ষে 9:30 ঢোকা সম্ভব হবে না, হয়তো 2-1 মিনিটে দীক্ষা দিতে হয়, 5 মিনিটে দীক্ষা দিতে হবে। সেই জন্য 10টা মিনিট যদি আপনি জয়েনিং টাইম দেন, ওইটা হলো হ্যাঁ শিওর, আমি 5 মিনিট টাইম দিব, কিন্তু আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারেন, বা গুগলে যে নোটিফিকেশন যাবে আমি কিন্তু 15 মিনিট আগে যেটা সেট করব, 15 মিনিট আগে নোটিফিকেশন। হ্যাঁ, আপনারা 9:25 জয়েন করেন, 9:20 আপনি অ্যালার্ম দিয়ে রাখেন বা 25 টাইম রাখেন। হ্যাঁ, আমি কিন্তু সবসময় কিছুক্ষণ আগে জয়েন করি, আমার একটু চাইলে ডিস্ট্রাক্টর আমারই, আমি পরে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা আছে। হ্যাঁ, আমি 5 মিনিট আমি তাও। সেকেন্ড প্রশ্ন ছিল আসলে আপনি আর যেসব প্রজেক্টগুলো আমাদেরকে দিবেন, সেই প্রজেক্টগুলোর আপনি হেলথ কেয়ারের কথা বলেছেন, সেলসের কথা বলেছেন, এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ধরুন গার্মেন্টস ট্রেডের আছে, বা অ্যানালাইসিস গুলো আছে, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস গুলো আছে, আরো এরকম কিছু জিনিসগুলো যেটা আমাদের আসলে দরকার হবে সেটার জন্য আর কি। যে আসলে বিশেষ করে আমি বলবো যে গার্মেন্টস ট্রেডের সাথে, কারণ আমি এটার সাথে জড়িত আছি, তো এটা আমার জন্য একটু সুবিধা হবে। এটা তো মানে এটা তো হয়তো আপনার অ্যাডভান্টেজ হবে। তো আপনি যদি আমার ডেটা দিতে পারেন ওই রিলেটেড, হ্যাঁ, বা আপনি যদি কনসেপ্ট বলতে পারেন ওই প্রজেক্টের, আপনার কি এখানে কি পেইন পয়েন্ট কি, আপনার যে ডাটাটা দিলেন সেটাতে কি ইনসাইট দেখতে চান, ওই ধরনের আপনি আমাকে দিতে হবে না। আমাদের যে কমিউনিটি হবে, আপনি আমাদের ফেসবুক গ্রুপটাতে এটা পোস্ট করবেন, এটাতে একটা প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। সবসময় কিন্তু প্রজেক্ট আমাকেই দিতে হবে এমন না। আপনারা, আমি কিন্তু আগেও যখন বেস নিয়েছি, এক একজন এখানে হওয়ার এই স্বাধীনতা ছিল। তো আপনি ওখানে দিয়ে বলবেন এটা নিয়ে কি প্রজেক্ট করা যায়। তো আপনারা সবাই ট্রাই করলেন, আপনাদের মাঝে অনেক জানি অনেক ভালো হবে। এরপরে আমি এখান থেকে বলবো যে এটা ঠিক হয়েছে বা এটা ঠিক হয় নাই, এটা আরো ভালো করা যায়। তো এরকম এভাবে কিন্তু আরো অনেক আইডিয়া, আমি একজনের আইডিয়া থেকে আরো বেশি হবে। আমরা নিশ্চয়ই 100টা ডোমেইন নিয়ে হয়তো বা কাজ করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনাকে না বলছি না। আপনি যদি ডেটা ম্যানেজ করে দিতে পারেন, কারণ আমি এটার সাথে ফ্যামিলিয়ার না, গার্মেন্টস এর রেমিটেন্স সেক্টরে। আমি যেগুলা মোস্টলি যেগুলা দেখি, আপনি দেখবেন, সমস্যা নাই, আমরা সবাই মিলে সলভ করব, এটা নিয়ে একটা প্রজেক্ট করব। ওকে, থ্যাংক ইউ। এটা অন্যদের ক্ষেত্রে দিবেন, আমি চেষ্টা করব সেটা। রাইট, আমি আসলে আপনি কারণ আমি রিকোয়ারমেন্ট করা যায়, তাইলে তো এটা হবে না। অসুবিধা নাই, বলছি যে আসলে ডিফারেন্ট ট্যাগ যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমাদের সবারই কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের জিনিসগুলো যেটা হবে, প্রত্যেকটা প্রবলেম কিন্তু বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল গুলো ভিন্ন ভিন্ন হবে। আমরা একদিকের অ্যানালাইসিস যদি করি, তাহলে একদিকেরটা শিখা হবে। যদি আমি কিন্তু একদিকের দেখাচ্ছি না ভাইয়া। জি ভাইয়া শুনেন, আমি কিন্তু একবারও বলি নাই, কিন্তু আমি কিন্তু সব এক ডাটা নিয়ে কাজ করবো। আমি প্রথমেই বললাম ডিফারেন্ট ডোমেন নিয়ে। এখন ডিফারেন্ট ডোমেন তো 50টা আছে। আপনারা কোর্সে কয়টা প্রজেক্ট করার সুযোগ পাবেন? আমি দেখাইতে পারবো কয়টা, আমি 5টা দেখাইতে পারবো, কিন্তু আপনারা তো 50টা করতে পারেন, আপনি যদি ওই রকম আগ্রহী হন।
লাইভ সেশনে তো আমি আস্তে আস্তে দেখাবো, আমি 5টা সর্বোচ্চ দেখাইতে পারবো 5টা ডোমেন নিয়ে, কিন্তু আপনারা তো নিজেরা করতে পারবেন। এই জন্য আমি কিন্তু ওপেন করে দিলাম, আপনাদের যদি কোনোটা নিয়ে করার দরকারই হয় আপনারা ওই প্রজেক্টের আইডিয়াটা তুলে দিয়ে ডেটা দিয়ে গ্রুপে দেন, আমরা সবাই মিলে করবো ওপেন টু, সবাই না করি কয়েকজন করবো, ঠিক আছে? কিন্তু সেটা 5টা দেখাবো যে 5টা যে গার্মেন্টসই হইতে হবে এমন তো কোনো কথা নেই, বা হেলথ কেয়ারই হইতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ওকে, আমরা এটা দেখবো। জি, হ্যাঁ, ওকে, একজন অলরেডি আমরা পেয়েছি। প্রবলেম শেয়ার করলেই আমরা অনেকেই দেখা যাবে সলিউশন দিতে পারবো। হ্যাঁ, আর কারা যেন কোশ্চেন করবেন? হ্যাঁ, উমর ফারুক। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কয়টা ক্লাস নেবেন? আর আরেকজন স্যার যে ছিল, না আমি সব ক্লাস নিব। জি না, আমি সাব্বির, আমি সবগুলা ক্লাস নিব। আচ্ছা, আপনারা সাপোর্টে থাকবেন, আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। What is the difference between data analyst and data scientist? আলাদা কোনো মেইন যে রিজন বা যে পয়েন্ট গুলো আমরা কি সেটা আলাদা করে বলতে পারি কি? যে জি কিছু জায়গায় আছে, আবার কিছু জায়গায় মার্জ করে, কারণ ডেটা অ্যানালিটিক্স ফিল্ডটা যেটা, এটা ডেটা সায়েন্সের আন্ডারে পড়ে। ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স, তারপরে এআই, এইগুলো সবগুলো ডেটা সায়েন্সের আন্ডারে পড়ে, আলাদা আলাদা সাব ব্রাঞ্চ। এখন আপনাকে যেটা আমি বলতে পারি কিভাবে আলাদা করবেন, তো ডেটা অ্যানালিটিক্স এর কাজগুলো যেটা হয়, যে অ্যানালিস্ট যে মেইনলি যে জব রিকোয়ারমেন্ট, এগুলো অ্যাডহক অ্যানালাইসিস বলে। ইনস্ট্যান্ট রিকোয়ারমেন্ট আসলো ওগুলো সলভ করে দেয়, অথবা এই কাজগুলোকে একটু দ্রুত করার জন্য অটোমেশন করে একটা ড্যাশবোর্ড, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড বানিয়ে দেবে, যেন ম্যানেজমেন্ট যেন রিপোর্ট এখান থেকে ইনস্ট্যান্ট রিপোর্ট পেতে পারে। এই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্যাল কাজ থাকতে পারে, অ্যানালাইসিস থাকতে পারে, ফরকাস্টিং বা সামথিং এই ধরনের। আর কিন্তু ডেটা সায়েন্টিস্টের বেশ মোস্টলি এই তো কাজগুলো সে করে। ইভেন ডেটা সায়েন্টিস্ট এক্সেলে কিন্তু কাজ করে। আমার কোম্পানির যে সিইও, উনি 20 বছর যাবত ডেটা সায়েন্টিস্ট, উনি এক্সেলেই বেশিরভাগ কাজ করে। হ্যাঁ, ওনার কনসেপ্ট সবকিছুতে ক্লিয়ার, এত ক্লিয়ার বলার বাইরে, কিন্তু উনি কাজ করার সময় দেখা গেছে বেশিরভাগ কাজ হলো এক্সেলে করে। সো আন্ডারমাইন করার কিছু নাই। তো এই জায়গায় পার্থক্যটা হয় কি, ডেটা সায়েন্টিস্টরা অনেক সময় হলো কি, ওই কাজগুলোর পাশাপাশি অনেক প্রবলেম ডিফাইন্ড থাকে না প্রপারলি, বা রেডিমেড সলিউশন থাকে না, যেগুলো নিয়ে আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হয়, ফ্রেমওয়ার্ক বানাইতে হয়, অনেক সময় সলিউশন নিজেদের বানাইতে হয়। আমি নিজে নেক্সট ভেঞ্চার্স এর একটা প্রজেক্টে কাজ করেছি এই বছরের শুরুর দিকে, 3 মাসের কনসালটেন্সি প্রজেক্টে। ওই জায়গায় যে ফ্রেমওয়ার্ক, ওরাও জানে না কি সলিউশন হইতে পারে। আমাকে জাস্ট ডাকা হয়েছে, আমার ডাক নাম রসি, তো ওখানে আমার একটা ফ্রেন্ড বড় লেভেলে চাকরি করে, তো বললো ও আমার অন্যান্য কাজ দেখে বললো, রসি এরকম প্রবলেম, তুমি কি আমাদের মানে এরকম R&D একটা করতে পারবা কিনা, পসিবল কিনা, কি ফ্রেমওয়ার্কে যাওয়া যায়। আমার ডেটা গুছাইতে প্রিপারেশন করতেই 2.5 মাসের মতো লাগছে। লাস্টে মনে হয় 15 দিন বা 1 মাসে আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করছি। কিন্তু এর আগে এটার যে ডেটা যে ফরম্যাটে আনবো, এটার জন্য কোন অ্যাপ্রোচে কাজ করবো, আমাদের রিলি বানাইতে হয়েছে, ডেভেলপ করতে হয়েছে মডেলের মতো। সো এইরকম আর কি, অনেক সময় গুছানো থাকে না। আর আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো ফর শিওর, ওইটা দেখলে আপস্কিলিং উইথ সাব্বির গ্রুপে আছে, আমি আপনাদের ওটা শেয়ার করে দেবো লেখাটা, আমাদের ফেসবুক গ্রুপটা হইলে, তাহলে বুঝতে পারবেন, ওটা আমার লেখায় ছিল, তাহলে বুঝতে পারবেন ডেটা সায়েন্টিস্টের বা কিছু কাজ যে ইনোভেটিভ হইতে পারে বা কিরকম হইতে পারে, বা বিজনেসে কিভাবে ডিসিশন মেকিং এ হেল্প করে। মনে হয় কিছুটা করতে পারছি, আর আমরা ওভার দ্য কোর্সে আমরা আরো ক্লিয়ার হবো। আচ্ছা, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, আমরা আর অলরেডি 1.5-2 ঘন্টা হয়েছে, ঠিক আছে, আর 15 মিনিট সর্বোচ্চ, এর ভিতরে শেষ করি। সিজওয়ান আহমেদ ভাই, আপনি কিছু বলছিলেন? জি, আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে এই ট্র্যাকে একদম টোটালি নতুন, কিছু জানি না বললেই চলে। তা আমার কোশ্চেনটা হয়তো একটু হাস্যকর হতে পারে। আপনি যেই টেকনোলজি বা যেই ধরনের টার্মস গুলো ইউজ করলেন, অথবা যে ধরনের সফটওয়্যার গুলোর কথা বললেন, সেখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে অ্যাটলিস্ট আমার কাছে ডাটা থাকবে, ডাটা ম্যানেজার হিসাবে ডাটা ম্যানেজ করব এবং ড্যাশবোর্ড বানাবো আর কি। ড্যাশবোর্ড বানাতে পারবো, যে এই ড্যাশবোর্ডের মাধ্যমে একটা কোম্পানি বা অডিয়েন্স হোক বা পাবলিক ডাটা সম্বন্ধে একটা ভিজুয়ালাইজ একটা আইডিয়া বা ইনফরমেশন পাবে। তো এই ক্ষেত্রে যে ড্যাশবোর্ড বা যে সিস্টেমটা আমরা ম্যানেজ করব বা বানাবো, সেই সিস্টেমটাতে কি ডাটা এন্ট্রি দেওয়ার মতো, ইনপুট দেওয়ার মতো কোনো অপশন থাকবে কিনা, বা ওরকম কিছু শেখানো হবে কিনা, বা ওরকম কোনো কিছু কোর্সের মধ্যে যদি না থাকে, আমরা কি অন্য কোনো ভাবে কি শিখতে পারবো কিনা? যে ব্যাপারটা কোর্সে থাকবে না হয়তো, বা কোর্সে মানে ইনিশিয়ালি ছিল না, কিন্তু আপনি যেটা বললেন
এটা রিয়েল লাইফে আসলে এরকম রিকোয়ারমেন্ট আসে, হ্যাঁ, কিন্তু এটা খুবই সফিস্টিকেটেড কমপ্লিকেটেড কাস্টম রিকোয়ারমেন্ট। আমি যখন আর শাইনিতে কাজ করি আর দিয়ে, ওটা তো যখন অনলাইনে কাজ, এটাতে একটা আরেকটা লাইভ পারসিস্টেন্ট ডেটা, পারসিস্টেন্ট স্টোরেজ বলে ওটাকে, যে আপনি ওখানে এন্ট্রি দিলেন, আবার ওখান থেকে একটা ডেটাবেজে লোড হলো, আবার ওখান থেকে আবার রিড করলেন লাইভ একটা ডেটাবেজের সাথে। তো এই কাজটা অনেক কমপ্লিকেটেড একটা কাজ, কিন্তু পসিবল না, আমি দেখি নাই আর কি, পাওয়ার বিআই কাউকে দেখি নাই, আমি আর দিয়ে কাজ করছি সেম প্রজেক্টে। কিন্তু পসিবল যে না, আমাকে স্মরণ করাই দিবেন, আমরা যখন পাওয়ার বিআই সেকশনে থাকবো এবং বেসিকটা যখন কভার করব তখন স্মরণ করাই দেবেন। আমি যেটা জানি আপনাদের কোনো কোশ্চেনে আমি আনআনসার্ড রাখবো না, হয়তোবা লাইভে যদি সবাই আগ্রহী না হয় বা এক্সট্রা টপিক হয়, যদি খুব বেশি কমপ্লিকেটেড হয়, ঠিক আছে, আমি আলাদা সেশন নিয়ে মানে যারা আগ্রহী শুধু তাদেরকে দেখানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই, আমার দিক থেকে সহযোগিতার কোনো কমতি থাকবে না। আমি যদি পারি, আমি যদি রিসার্চ করে বের করতে পারি আপনাদের জানাবো। থ্যাংক ইউ। আচ্ছা, সাইকা আপু কিছু বলতে যাচ্ছেন? সাইকা আপু আছেন আপু? হ্যালো, হ্যাঁ, জি আমি আপনার আসলে ইউনিভার্সিটিরই বড় আপু। আচ্ছা, আমি স্নিগ্ধাদের ব্যাচমেট। ও আচ্ছা, হ্যাঁ আপুকে চিনি তো, মনে আছে, আচ্ছা, 08 জি জি, ওকে। আচ্ছা, আমি আসলে ICDDRB তে চাকরি করতাম, মাঝখানে বাচ্চা হওয়ার জন্য ছেড়ে দিছি, এখন আবার নতুন আপনাদের দেখছি যেহেতু আপনারা এক্সেলও আপু আমাকে তুমি করেই বলেন, আপনার ছোট ভাই। না ঠিক আছে, আপনি যেহেতু শেখাচ্ছেন একজন, তার জন্য আপনি করে বলি। তো মাঝখানে আমার একটা জব অফার আসছিল, বাট আমি এই ভয়ে যাই নাই যে কাজ পারবো কিনা না, 5 বছর পরে গিয়ে এই কাজগুলো আবার পারবো কিনা না, তার জন্য নিজের একটু স্কেল আপ করার জন্য বেসিক্যালি করতেছি। এখানে কি আপনারা কি আর এই স্ট্যাটা কিংবা SPSS এর কোনো কি কাজ করে না? ওইগুলা আসলে এখনকার সময়ে রিকোয়ার্ড হয় না। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল পোস্টগুলোর জন্য দরকার হয় হয়তোবা। এবং আমার আগে যে একটা বেস নিলাম তখন আর শিখিয়েছি আপু, একদম ইন ডেপথে আর শিখিয়েছি, কিন্তু ইন জেনারেল মার্কেটে এখন, তবে আপনি যদি স্পেসিফিক শিখতে চান, আপনি বা অনেকদিন তো গ্যাপ হয়েছে আমি বুঝতেছি, আপনি তো জানতেন এইগুলা, তো আমি আপনাকে একটা বা দুইটা সেশন আলাদা নিতে পারি, বা যারা আগ্রহী স্পেসিফিক শিখতে, এটা এত ইজি না। আমার ধরেন একটা যেমন কথা আছে, যেমন আপনি ডেটা ক্লিনিং এ যখন বসলেন, যেমন আমাদের যে সুপারভাইজার স্যাররা বলতেন আপনার ডেটা সেটে সবগুলা জিনিস আপনার মানে ভেরিয়েবল গুলা সব বাই হার্ট থাকা লাগে, কোন জায়গায় কি প্রবলেম আছে সবগুলা ক্লিনিং এ বসলে, তখন তো আপনার তো ধরেন পাইথনের চেয়ে অনেক ভালো পারফর্মিং হচ্ছে গিয়ে স্ট্যাটা। আমি স্ট্যাটা ইউজ করি না, কিন্তু স্ট্যাটা যতটুকু করতে পারে আমার ধারণা, পাইথনের কথা আমি জানি না, কিন্তু আর এর থেকে আরো ভালো। হ্যাঁ, এগুলো তো অনেক আপগ্রেড এর জন্য, অ্যানালিসিস এর জন্য ভালো, কিন্তু ডেটা ম্যানেজমেন্টের জন্য যে এটার একটা ডেটা ম্যানেজমেন্টের জন্য কিন্তু সিকিউএল ভালো সবথেকে, এসকিউএল সবথেকে ভালো। হ্যাঁ, এসকিউএল আমি এখন শিখতেছি না, কিন্তু এসকিউএল হলো ডেটা ম্যানেজমেন্টের টুল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং ওই জায়গায় যে যেন ডেটাকে কন্ট্রোল করা, বা যে কেউ যেন, আমরা যখন এই যে স্পেসিসে যখন আমাদের ডেটা দিত, আমি সেটাতে কাজ করে নাই বলতে পারবো না, তখন তো এই ডেটাটাই কিন্তু কেউ চাইলে একটা ক্লিক হয়ে গেলেই মানে এক জায়গায় কিবোর্ডে চাপ পড়লো, ডেটাটা কিন্তু আবার হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে, একটা এন্ট্রি জায়গায় আরেকটা এন্ট্রি পড়তে পারে। এসকিউএল এ কিন্তু এই সুযোগটা নাই, আপনি কাকে রাইট পারমিশন দিবেন, কাকে রিড পারমিশন দিবেন। এসকিউএল এ তো হচ্ছে কি আপনি দেখেন আপনার যে সময় মানে বড় যে প্রজেক্ট গুলা থাকে, তখন আপনার এসকিউএল এর ডাটাগুলো আপনি তো ম্যানেজমেন্টের জন্য, ডাটা ক্লিনিং এর জন্য কিংবা ইয়ের জন্য, ম্যানিপুলেশনের জন্য আসছেন, তখন তো আপনি প্রত্যেকটা ডাটা ট্যাব দিয়ে দিয়ে তো দেখতে হয় এই ডাটার মধ্যে কোনো মিসিং আছে কিনা, না ব্রাউ করে, কিংবা এই জিনিসগুলো তো আপনার স্ট্যাটাতে অনেক ভালো। যে স্ট্যাটাতে যেমন দেখা যায়, এগুলো অন্য সফটওয়্যারেও দেখা যায়, নট নেসেসারি স্ট্যাটাতে ভালো, আপনি জানেন হয়তো বা জানেন। আর কারণ আমি পাইথন করছি তো, পাইথনে কিন্তু আপনি ভেরিয়েবল গুলাই দেখতে পারেন না, একটা ডেটা সেটে কি ভেরিয়েবল আছে, কারণ অনেক সময় দেখা যায় দেখা যায়, এবং ডেটার কোয়ালিটি খুব ভালোভাবে চেক করা যায়। এবং আমি ইভেন আমার আগে আমি দেখিয়েছি, ডেটা প্রোফাইলিং নামের একটা অপশন আছে, এখানে মানুষ এত সহজ বের করে রেখেছে প্যাকেজ, আপনাকে যে 10 লাইনের কোড লিখতে হবে, কোডও লিখতে হবে না, এক লাইনের একটা কোড লিখবেন, 2 লাইনের, আপনি ডেটাটা ফ্রেমটা এটার ভিতরে দিয়ে দিবেন, আপনাকে পুরো প্রোফাইল দিয়ে দিবে।
কত পার্সেন্ট মিসিং ভ্যালু আছে, কত পার্সেন্ট ইউনিক ভ্যালু আছে, ডেটায় কোনো এরর আছে কিনা, হ্যাঁ, ডেটা ডিস্ট্রিবিউশন, সব জাস্ট একটা ক্লিকে আপনাকে পিডিএফ রিপোর্ট আকারে পর্যন্ত দিয়ে দেয়। অপশন আছে, জাস্ট আমাদের খুঁজতে হবে। সেম কাজ আরএও করা যায়, হ্যাঁ। আর কিন্তু এগুলাতে সবগুলাই রিস্ক আছে, কিন্তু ডেটা ম্যানেজমেন্টের জন্য সব থেকে বেস্ট টুল হলো, যদি আমি ম্যানেজমেন্টের কথা বলি, ইভেন আইসিডিডিআরবিও তাদের ডেটা ম্যানেজ করে হলো এসকিউএল। আইসিডিডিআরবির এক্সামে কিন্তু এসকিউএল এর নেওয়া হয়, যে লেভেল 5 বা লেভেল 6 এর ইয়েগুলাতে মনে হয় আমার জানা মতে, আমি একবার দিয়েছিলাম, তো এসকিউএল এর এক্সাম নেওয়া হয়। মানে আমি কাজ করি, আমি ইন্টার্নশিপ থেকে তো তারপরে করছি, আমার ওখানে গিয়ে আমি স্ট্যাটাস প্রোফাইলও জানতাম না। আমাদের ইউনিভার্সিটি এটা হলো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আপু যারা আসে, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তারা হলো স্ট্যাটা বা এগুলা প্রেফার করে। কিন্তু আধুনিক ডেটা সায়েন্সে বা ডেটা অ্যানালিটিক্সে আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিস্ট, ওই জায়গাতে হয়তো বা স্পেসিফিক যে স্ট্যাটিস্টিক্স এর নলেজও অনেক লাগবে, ইভেন বায়োস্ট্যাটিস্টিক্স, এটা কস্ট প্রপোর্শনাল হ্যাজার্ড মডেল, এইসব বিষয়। কিন্তু ওইটা কিন্তু ইন জেনারেল না, ওইগুলোর জন্য লিমিটেড কোর্স, হ্যাঁ। কিন্তু এই জিনিসগুলো জানলে ওইগুলো শেখাটা কিন্তু খুব কঠিন না। এবং আপনারা যদি কেউ আগ্রহী হন স্পেসিফিক জিনিস জানতে, আমি ওইটা আই ক্যান হেল্প, যেটা আমি জানি। সেটা আমি জানি না এটা বলতে পারবো না, আর দিয়ে যদি হয়, স্পেসেস দিয়ে যদি হয়, আমি এগুলাতে খুবই ভালো, আমি এগুলো দেখাতে পারবো। ঠিক আছে আপু, অন্যদের দুজনের কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আর 5 মিনিট আছে। হৃদয় ভাই, আপনি একটু কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন, এবং লাস্টে তানিমের। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের এই কোর্স চলাকালীন সময়ে বা কোর্স পরবর্তী সময়ে আমাদের ইনভেস্টের কোনো জায়গা আছে কিনা আসলে? ইনভেস্ট বলতে যদি ক্লিয়ার করতেন। আমাদের ইনভেস্টের কোনো জায়গা আছে কিনা, মানে এই কোর্সে আমাদের যা যা শেখানো হবে। জি, ও আচ্ছা, মানে কোন জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন কিনা সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে খুবই প্রয়োজন না, মানে যেখানে আমাদের ইনভেস্ট করাই লাগবে এমন কোনো জায়গা আছে কিনা? আচ্ছা, ইনভেস্ট বলতে কি ইন টার্মস অফ মানির কথা বলতেছেন, টাকা? জি 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 জি। না না না, আপনাদের কোনো জায়গায় খরচ হবে না, কোনো কিছুর জন্য খরচ হবে না। আমি সবগুলা ফ্রি সাইট থেকে দেখাবো, পসিবল এটা অনেক খুঁজে 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 ফ্রি সাইট গুলাই করছি। এবং আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখনও পাওয়ার বিআই প্রো লাইসেন্স ব্যবহার করতে হবে, যেমন $8 বা সামথিং মাসে, সো 800 টাকার মতো সামথিং। কিন্তু এখন শেখার জন্য 60 দিনের আমরা ফ্রি ট্রায়াল পাই, ওই ফ্রি ট্রায়াল দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এবং কিভাবে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে হয় আমি এটা দেখাই দিই, ঠিক আছে, কোনো কিছু এক্সট্রা খরচ করতে হবে। আচ্ছা, তানিম আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমাদের যেহেতু উইকে হচ্ছে 2টা ক্লাস হবে আর কি, এর মধ্যে হচ্ছে আপনি যে কাজগুলো দিবেন অ্যাসাইনমেন্ট বা হচ্ছে কোনো প্রজেক্ট রিলেটেড কাজ, তখন আমরা যখন সমস্যায় পড়বো আর কি, তাহলে আমাদের কি হচ্ছে ডাটা সলিউশন থেকে হচ্ছে কোনো ধরনের সাপোর্ট সিস্টেম থাকবে কিনা আর কি? জি জি, ডাটা সলিউশনও দিবে, আমিও দিব, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ডাটা সলিউশন থেকে দিবে, আমিও দিব, আবার কনফার্ম করলাম। তবে একটা জিনিস, যখন প্রজেক্ট দেওয়া হবে, প্রজেক্টের জন্য যা যা স্কিল লাগবে আমি কিন্তু সব আগে দেখাই দিই। প্রজেক্টটা হয়তো বা আপনাদের হেল্প করা হবে না, হেল্প করা হবে পরে, আমি যখন আবার রিভিউ করে দিব সবাইকে, প্রজেক্টের সলিউশন দিব, ঠিক আছে, ওটা নিয়ে। কিন্তু অ্যাসাইনমেন্ট বা কুয়ে বা এটা নিয়ে, অথবা আপনি কোনো একটা জিনিস বুঝলেন না লেকচার, হ্যাঁ, লেকচার এই টপিক গুলো, এখানে মাহিয়ান আছে ডাটা সলিউশনে, সাকিব আছে, আমি আছি, আমরা আপনাকে টাইম দিব, হ্যাঁ, মোস্টলি আমি সময় দিব, বেশি চিন্তা করতে হবে না, হ্যাঁ। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমাদের সবার কোয়েশ্চেনও নেওয়া হয়েছে, 11:30 বাজে। থ্যাংক ইউ। আমরা ফেসবুক গ্রুপটাতে অ্যাড করে দিই, আপনাদের যদি আরো যদি কিছু বলার থাকে বা আজকে নিয়ে অবজারভেশন থাকে, ভালো মন্দ যাই, প্লিজ ওখানে শেয়ার করবেন। আর কারা কোয়েশ্চেন কি বাদ করেছে? জি জি রশি ভাই, আমি আজাদ, আমার একটা ছিল, রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে ওই যে ক্লাসের ব্যাপারে, ক্লাস হচ্ছে যে ফ্রাইডে আর স্যাটারডে দিয়েছেন, ওইটা যদি একটু চেঞ্জ করা যায় আর কি, তাহলে মাঝখানে কাজের সুযোগটা বের করা যেতে পারে। ওইটা উইকেন্ডে, কিন্তু উইকেন্ড ছাড়া অনেকে পারবে না, হ্যাঁ, আমরা উইকেন্ড নিয়ে আমরা প্রমিস করি করেছি, তো এই জন্য এখন প্রমিস ভাঙলে আমাদের উপরে হবে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড যেহেতু থাকবে করা যাবে, তো সবাই থাকবে, হ্যাঁ, রেকর্ড থাকবে, তো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আর আমি চেষ্টা করব কাজ দিতে শনিবারে, হ্যাঁ, শুক্রবারে আমি কোনো কাজ দেব না, আচ্ছা এবং শনিবারে। আচ্ছা, ঠিক আছে। আরো কোনো আচ্ছা, ক্লাস ডিউরেশনটা কতক্ষণ? ক্লাস ডিউরেশনটা 1.5 ঘন্টা হবে, 9:30 থেকে 11টা, আজকের মতো লং হবে না,
30 মিনিট এক্সট্রা থাকবে কোশ্চেনিং এন্ড আনসারিং সেশন। আপনারা যারা শুধু কোশ্চেন করতে চাইবেন তারা শুধু থাকবে, 1.5 ঘন্টার বেশি যাবে না টেকনিক্যাল সেশন, এটা আমি এনশিওর করব। এটি অনেক লং। ওকে, হ্যাঁ আমরা মনে হয় কি শেষ করতে পারি। কারো যদি ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই, তাহলে ভালো থাকেন। ভিডিওটা রেকর্ডিংটা রায়হান রেকর্ডিংটা একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর ফেসবুক গ্রুপটা যদি একটু অ্যাক্টিভ। আচ্ছা হ্যাঁ, ফেসবুক গ্রুপটা তো সবাইকে অ্যাড করে দেওয়া হবে এবং ক্লাসের লিংকও পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।